আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাই শুনতে পাচ্ছেন কিনা, সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা আমাকে জাস্ট একটু কনফার্ম করেন, আমরা ক্লাস শুরু করে দিব। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা ক্লাস শুরু করি। দেখেন, আমি আপনাদেরকে অনুপাতের উপর বলছিলাম যে আজকে একটা শেষ ক্লাস দিব এখানে। তারপর আমরা আগামীকাল বয়স রিলেটেড, পিতা পুত্রের বয়স রিলেটেড যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো অনুপাতের সাথে রিলেশন আছে, ওটা আমরা সমাধান করব আগামী ক্লাসে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আজকে ৭৭ না তো, আজকে তো ৭৬ হওয়ার কথা। যাই হোক, ক্লাস নাম্বার যা হয় হোক, সমস্যা নাই। আমরা শুরু করি আগে। হ্যাঁ, আমরা আগে শুরু করি। আচ্ছা দেখেন, অনেকগুলো ক্লাস নোট পাইনি না, অনেকগুলো না ৭২ পর্যন্ত ক্লাস নোট দেওয়া হয়েছে। হ্যাঁ, একটু ধৈর্য ধরবেন প্লিজ, আমি আগেই বলছি একটু ধৈর্য ধরবেন। ক্লাস নোট ৭২ পর্যন্ত দেওয়া হয়েছে, ঠিক আছে? আর ক্লাস নোট আমার ৭৩, ৭৪, ৭৫ এই 3টা ক্লাস নোট বাকি আছে। কালকে ৭৩, ৭৪ পেয়ে যাবেন। পরের দিন আমি 5 তারিখের মধ্যে ক্লাস নোটগুলো ক্লিয়ার করে দিব। আমি আগেই বলছি পাটিগণিতের অঙ্কে প্রচুর সাইড নোট লিখতে হয়। বীজগণিতে যেটা ছিল না সাইড নোট, এত সাইড নোট ছিল না। আর পাটিগণিতে প্রচুর সাইড নোট লিখতে হচ্ছে, এই জন্য একটু টাইম লাগছে। হ্যাঁ, একটু ধৈর্য ধরবেন প্লিজ। ক্লাস নোট পাবেন, টেনশন করেন না। আমরা অঙ্ক শুরু করছি। ৭৪ কেন হবে? আজকে তো ৭৬ হওয়ার কথা, আজকে তো ৭৬ নাম্বার ক্লাস হওয়ার কথা, তাই না? সাতাত্তর নাম্বার ক্লাস কেমনে ৭৭? আচ্ছা যাই হোক, আমরা দেখি, ক্লাস শুরু করি। দেখেন, এখন আজকে যে অঙ্কগুলো করাচ্ছি সেই অঙ্কগুলো আমাদের শিটে নাই। হ্যাঁ, শিটে নাই, বাট বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অঙ্কগুলো সমাধান করতে যায় কেউ কেউ কিছু সমস্যা ফেস করতে পারেন, এই জন্য কিন্তু অঙ্কগুলোকে আমি আলাদা করে নিয়ে আসছি। দেখেন এখানে কি বলছে, এখানে বলছে যে ৭২ কেজি ওজন বিশিষ্ট একটি মিশ্রণে এ এর ১৭ ভাগ, বি এর 3 ভাগ এবং সি এর 4 ভাগ দ্বারা গঠিত। মিশ্রণে বি এর কতটুকু আছে? তার মানে একটা মিশ্রণ হচ্ছে যার টোটাল পরিমাণ হচ্ছে ৭২ কেজি, একটা মিশ্রণ, এবং ওই মিশ্রণের মধ্যে 3টা ইনগ্রেডিয়েন্ট মানে 3টা উপাদান আছে। সেই উপাদান 3টা হচ্ছে, একটা হলো এ, একটা হচ্ছে বি, আর একটা হচ্ছে সি। ঠিক আছে, মানে এ, বি এবং সি এই 3টা উপাদান দ্বারা গঠিত একটা মিশ্রণ, যে মিশ্রণের টোটাল পরিমাণটা হচ্ছে ৭২ কেজি। ওকে, আচ্ছা এখন এই যে এবিসি মিশ্রণ দ্বারা, এবিসি উপাদান দ্বারা গঠিত মিশ্রণে এর উপাদান আছে ১৭ ভাগ, মানে টোটাল যতটুকু তার মধ্যে এ আছে ১৭ ভাগ, বি আছে 3 ভাগ এবং সি আছে 4 ভাগ। কথা কি বুঝছেন? সরাসরি এবিসি এর অনুপাত না দিয়ে বলতেছে এ আছে 17 ভাগ, তার মানে এ হলো 17 ভাগ। বলছে বি আছে 3 ভাগ, তার মানে বি হচ্ছে 3 ভাগ, আর সি আছে 4 ভাগ। তার মানে আসলে সরাসরি এ ইস টু বি ইস টু সি না দিয়ে এ কত ভাগ আছে, বি কত ভাগ আছে, সি কত ভাগ আছে, এইভাবে বলছে। তার মানে আসলে এ বি সি এর অনুপাত দেওয়া আছে। এটা বুঝতে পারছেন কি বিষয়টা? আচ্ছা আচ্ছা, এখন দেখেন তাহলে এবিসি এর কি দেওয়া আছে? অনুপাত দেওয়া আছে। কথা কি বুঝছেন? এবিসি উপাদানের অনুপাত দেওয়া আছে। এখন কিসের মান চাইছে? বলছে এর মধ্যে বি কতটুকু পরিমাণ, বি কতটুকু, বলছে বি কতটুকু আছে। এখন বি কতটুকু আছে, তাহলে বি যদি আমরা বের করতে চাই তাহলে উপরে যাবে বির অনুপাত, তাহলে বির অনুপাত কত? 3, তাহলে 3 যাবে উপরে, আর নিচে কি? অনুপাতের রাশিগুলোর যোগফল। তার মানে যে 17, 3, 4, 17 আর 3 20, 20 আর 4 24, তার মানে নিচে হচ্ছে অনুপাতের রাশিগুলোর যোগফল 24 ইনটু হচ্ছে এই 3টা উপাদান মিলে মোট পরিমাণ কতটুকু ছিল? মোট পরিমাণ ছিল হচ্ছে ৭২ কেজি, তাই এখানে ৭২ দিয়ে গুণ। ক্লিয়ার বিষয়টা? এই 24 দিয়ে ৭২ কে যাবে হচ্ছে 3 বার, আর 3 আর 3 গুণ করলে হচ্ছে 9 কেজি। তার মানে হচ্ছে এই মিশ্রণের মধ্যে বি এর উপাদান আছে 9 কেজি। ক্লিয়ার? ওকে, আচ্ছা ঠিক আছে। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন দেখেন, পরবর্তী প্রশ্ন প্রশ্নে বলছে যে পানীয় লবণের 36 কেজি ওজনের একটি দ্রবণে লবণ ও পানির অনুপাত হচ্ছে 4:5। আচ্ছা, তার মানে এখানে একটা দ্রবণের কথা বলছে। দ্রবণও কিন্তু একটা মিশ্রণ।
দ্রবণও কিন্তু একটা মিশ্রণ, তাই কি না? আচ্ছা, এই মিশ্রণের মধ্যে দুইটা উপাদান আছে, একটা হচ্ছে পানি আর লবণ। দেখেন এই যে পানি আর লবণের একটা মিশ্রণ, যার টোটাল অ্যামাউন্ট হচ্ছে 36 কেজি। এখন কি বলছে, এই যে 36 কেজি লবণ আর পানির যে মিশ্রণ, সেখানে লবণ ও পানির অনুপাত, লবণ ও পানির অনুপাত হচ্ছে 4:5। তার মানে লবণ ও পানির অনুপাত দেওয়া আছে, আর টোটাল পরিমাণ হচ্ছে 36 কেজি। একটু তাকাবেন প্লিজ, এই যে 36 কেজি, এখানে লবণ এবং পানির অনুপাত মানে সল্ট ইস টু ওয়াটার হচ্ছে 4:5। সল্ট ইস টু ওয়াটার কত? 4:5। তাইলে আমি কি বলতে পারবো না এই 36 কেজির মধ্যে কতটুকু সল্ট আছে কতটুকু ওয়াটার আছে বের করে ফেলতে পারবো না? তার মানে আমরা এই মিশ্রণটাকে অ্যানালাইসিস করে আগে বের করে ফেলবো ওর মধ্যে সল্ট কতটুকু আছে, ওয়াটার কতটুকু আছে। তাহলে সল্ট কিভাবে বের করব? সল্টের অনুপাত 4 উপরে যাবে, নিচে অনুপাতের রাশিগুলোর যোগফল মানে 4 আর 5 9 ইনটু হচ্ছে এই সল্টটার মানে এই দুইটা মিলে মোট পরিমাণ কত? 36 কেজি। ওকে, এটা দিয়ে যাবে হচ্ছে 4 বার, 4 4 কত? 4 আর 4 গুণ করে 16 কেজি। তার মানে সল্ট আছে 16 কেজি। তাহলে সল্ট যদি 16 কেজি থাকে তাহলে বাকিটা কি? ওয়াটার, পানি। পানি, তার মানে 36 কেজি থেকে এই লবণ 16 কেজি বাদ দিলে বাকিটা পানি বেরোবে। তার মানে পানি হচ্ছে ডাব্লিউ হচ্ছে 36 কেজি মাইনাস 16 কেজি ইজ ইকুয়াল টু 20 কেজি। তার মানে আমরা 20 কেজি, তার মানে এই যে 36 কেজি যে উপাদান ছিল তার মধ্যে কিছু লবণ ছিল কিছু পানি ছিল, তার মধ্যে লবণ আছে 16 কেজি আর পানি আছে 20 কেজি। ওকে ফাইন, প্রথম অংশটা আমরা কি অ্যানালাইসিস করে মিশ্রণ অ্যানালাইসিস করে বের করে ফেললাম। এবার বলছে যদি দ্রবণে আরো 6 কেজি পানি যোগ করা হয়, তার মানে এই যে 36 কেজি দ্রবণ এর মধ্যে এখন আরো 6 কেজি পানি যোগ করা হয়, তাহলে নতুন দ্রবণে মানে পানি যোগ করার পরে যে দ্রবণটা তৈরি হবে সেই নতুন দ্রবণে পানি ও লবণের অনুপাত কত? সেই নতুন দ্রবণে পানি ও লবণের অনুপাত দেখেন বের করতে বলছে, পানি ও লবণের অনুপাত। তার মানে প্রথমে পানি পরে লবণ। তাহলে এখন আমাকে বলেন নতুন দ্রবণ, এই যে আপনারা বলেন নতুন দ্রবণে সল্ট কত কেজি হবে? নতুন দ্রবণে সল্ট কত কেজি হবে? দেখেন আমি নতুন করে যোগ করছি কিন্তু 6 কেজি পানি যোগ করছি, লবণ কিন্তু নতুন করে যোগ করা হয়নি। তার মানে লবণ আগে যে আমার 16 কেজি ছিল, এই নতুন দ্রবণে লবণ মানে সল্ট কিন্তু 16 কেজি হবে, কারণ নতুন করে আমরা কিন্তু পানি সল্ট মিশাইছি পানি। তাহলে পানি আগে ছিল 20 কেজি আর নতুন করে আমরা পানি আরো দিছি 6 কেজি, তাহলে টোটাল পানি এখন কত? 26 কেজি। এই যে নতুন দ্রবণ সেখানে সল্ট আছে 16 কেজি আর ওয়াটার আছে হচ্ছে 26 কেজি। এই নতুন দ্রবণে পানি ও লবণের অনুপাত কত? তাইলে এবার হচ্ছে পানি ইস টু লবণ, ওয়াটার ইস টু সল্ট। তাহলে ওয়াটার যাবে উপরে, ওয়াটার কত? 26 কেজি। আর সল্ট কত? সল্ট হচ্ছে 16 কেজি, সল্ট আসবে নিচে। 2 দিয়ে কাটা যায়, 13 দুগুণী 26, 8 দুগুণী 16, তার মানে হচ্ছে 13:8। তার মানে হচ্ছে নতুন দ্রবণে পানি এবং লবণের অনুপাত হবে 13:8। ক্লিয়ার বিষয়টা? খুবই সিম্পল টাইপের, হ্যাঁ, কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তো এগুলো করতে হবে। নেক্সট কি বলছে দেখেন, আর এখানে আমি র্যান্ডমলি দিছি কিন্তু, হ্যাঁ, কেন? কারণ আমরা এই টাইপের অঙ্কগুলো সবই করছি, এই জন্য একটু র্যান্ডমলি সাজাইছি, যাতে আপনাদের মাথার ভেতর কি একটু চিন্তা করে বের করতে হয়, একটার পর আর একটা যেন না আসে। কন্যার বয়স পিতা ও পুত্রের বয়সের মধ্য সমানুপাতি। দেখেন কন্যার বয়স পিতা ও পুত্রের বয়সের মধ্য সমানুপাতি, তার মানে এখানে কিন্তু তিনজন ব্যক্তি, একজন হচ্ছে কন্যা, একজন হচ্ছে পিতা আর একজন পুত্র। এই তিনজন ব্যক্তির কন্যার বয়স পিতা ও পুত্রের বয়সের মধ্য সমানুপাতি। তার মানে এখানে তিনজন ব্যক্তি, তাহলে মধ্য সমানুপাতি কে? কন্যার বয়স হচ্ছে মধ্য সমানুপাতি, তার মানে মাঝখানে থাকে কে? এবিসি তিনটা রাশি যদি ক্রমিক সমানুপাত সৃষ্টি করে, মনে আছে কিনা? তাহলে এই মধ্য সমানুপাতি কে? মধ্য সমানুপাতি হচ্ছে কন্যা। তাহলে কন্যা হচ্ছে মাঝখানে, আর এক পাশে পিতা এক পাশে পুত্র। কথা কি বুঝছেন? তাহলে এ হলো পিতা, এই হলো কন্যা, হ্যাঁ, আর এই হচ্ছে পুত্র। বুঝছেন কিনা বলেন? এই হলো পুত্র। তাইলে এখন কি বলছে? পিতা ও পুত্রের বয়স যখন 48 এবং 12, যথাক্রমে 48 এবং 12, কন্যার বয়স কত? তাহলে কন্যার বয়স বের করতে বলছে। এরা তিনজন তো যেহেতু মধ্য সমানুপাতির কথা বলছে, মধ্য সমানুপাতি হচ্ছে কন্যা, তার মানে আমরা বুঝতে পারতেছি কন্যার বয়স, পিতার বয়স এবং পুত্রের বয়স এরা একটা ক্রমিক সমানুপাত সৃষ্টি করছে। আর ক্রমিক সমানুপাতের শর্ত হচ্ছে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি। এই বি হলো কন্যা, এই কন্যার বয়সই চাইছে, তাহলে বি ইকুয়াল টু কি? রুট এসি। আর এই এ হলো পিতা আর পুত্র, পিতার বয়স কত? পিতার বয়স হচ্ছে 48,
পুত্রের বয়স কত 12। এখন তাহলে b ইজ ইকুয়াল টু, এখন 48-এরও রুট হয় না, 12-এরও রুট হয় না, তাহলে আমরা কি করব, এই 48 আর 12কে কি করব, ভেঙে দিব। এই 48কে লেখা যায় 3 গুণ 16, 12কে লেখা যায় 3 গুণ 4। ওকে, এবার এই 16 রাখলাম, এই 4 রাখলাম, আর এই 3 আর 3 মিলে হবে 9। 16 রুট কত হয় 4, 4 এর রুট কত 2, আর 3 এর রুট কত, 9 এর রুট কত 3। এবার 4 দুগুণে 8, 3 8 24, তার মানে কন্যার বয়স হচ্ছে 24 বছর। কন্যার বয়স কত 24 বছর। হ্যাঁ, সবাই উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, কন্যার বয়স 24 বছর। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সটে কি বলছে দেখেন, নেক্সটে বলছে কয়ের টাকা ক্ষয়ের টাকার দ্বিগুণ। একটু তাকাবেন প্লিজ, কয়ের টাকা ক্ষয়ের টাকার দ্বিগুণ। ওকে ফাইন, ওকে ফাইন। এবং ক্ষয়ের টাকা গয়ের টাকার 3/5 অংশ। ক ও গয়ের টাকার অনুপাত কত? আচ্ছা, কার কার টাকার অনুপাত চাইছে? চাইছে ক ইস টু গ। ক ইস টু গ চাইছে, কিন্তু প্রশ্নে কিন্তু ক এবং গয়ের মধ্যে কোনো রিলেশন দেওয়া নাই। প্রথম অংশে কি আছে? প্রথম অংশে ক এবং ক্ষয়ের সাথে রিলেশন। দেখেন, ক এর সাথে ক্ষয়ের রিলেশন, তার মানে এখান থেকে ক এবং ক্ষয়ের অনুপাত আসবে। ক আর ক্ষয়ের সম্পর্ক দেওয়া আছে। দ্বিতীয় অংশে দেখেন, ক্ষয়ের টাকা গয়ের টাকার 3/5 অংশ, তার মানে দ্বিতীয় অংশে ক্ষয় এবং গয়ের মধ্যে রিলেশন দেওয়া আছে, অর্থাৎ দ্বিতীয় অংশ থেকে ক্ষয় এবং গয়ের মধ্যে অনুপাত আসবে। বাট আমার কোশ্চেনে চাইছে ক এবং গয়ের মধ্যে অনুপাত, তার মানে এই অংশ থেকে আমার ক ক্ষয়ের মধ্যে একটা অনুপাত আসবে, এই অংশ থেকে ক্ষয় এবং গয়ের মধ্যে একটা অনুপাত আসবে। ওই দুইটা অনুপাতকে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করলেই আমার অঙ্কটা চলে আসবে। কথা কি বুঝছেন? আচ্ছা, তাহলে এই যে গুণের অঙ্কে আমি কিন্তু এক্স ধরতে নিষেধ করছি। ওকে, তাহলে এখানে কি কয়ের টাকা ক্ষয়ের টাকার দ্বিগুণ, তার মানে এখান থেকে এই লাইন থেকে আমার ক এবং ক্ষয়ের অনুপাত আসবে। বুঝছেন কিনা বলেন? ক ইস টু খ। এখন কয়ের টাকা ক্ষয়ের টাকার দ্বিগুণ, তার মানে একজনের টাকা যদি 1 টাকা হয়, একজনের 2 টাকা। এই তো, এখন কার 1 কার 2? যার বেশি তার 2, যার কম তার 1, তাই না? তাহলে কয়ের টাকা ক্ষয়ের টাকার দ্বিগুণ, তার মানে কয়ের টাকা বেশি ক্ষয়ের চেয়ে, তার মানে কয়ের হবে 2, ক্ষয়ের হবে 1, তার মানে ক ইস টু ক্ষয় হচ্ছে 2 ইস টু 1। টেনশন করা লাগবে না যে 1 ইস টু 2 লিখবো নাকি 2 ইস টু 1 লিখবো, যার বেশি তার 2। ওকে, আচ্ছা, এবার এই অংশে ক্ষয়ের টাকা গয়ের টাকার 3/5 অংশ, তার মানে খ ইজ ইকুয়াল টু গ এর 3/5। ওখানে যা লেখা আছে আমি তাই লিখলাম। এর মানে কি? এর মানে গুণ না? এর মানে গুণ, তার মানে খ ইজ ইকুয়াল টু গ ইন্টু 3/5। ওকে, এইবার আমি তো ক ইস টু খ বের করছি, এখান থেকে খ ইস টু গ বের করবো। খ ইস টু গ মানে তো খ বাই গ, তাই এই গ কে আমরা এই পাশ থেকে এই পাশে নিয়ে আসবো। গ এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, তার মানে এই পাশে হচ্ছে খ আর গ এই পাশে এসে ভাগ হবে, ইজ ইকুয়াল টু 3/5। তার মানে খ ইস টু গ ইজ ইকুয়াল টু 3 ইস টু 5। কথা কি বুঝতে পারছেন? তাহলে আমরা ক ইস টু খ পাইছি, খ ইস টু গ পাইছি, এই দুইটা অনুপাতকে এখন ধারাবাহিক অনুপাতে প্রকাশ করব। তাহলে ক খ গ, তাহলে ক ইস টু খ হচ্ছে 2 ইস টু 1, তার মানে 2 1, খ ইস টু গ হচ্ছে 3 ইস টু 5, তার মানে 3 5। তাহলে এই ফাঁকা জায়গায় বসবে 1, এই যে, আর এই ফাঁকা জায়গায় বসবে 3, 3 দুগুণী 6, 3 অক্কে 3, 5 অক্কে 5, তার মানে ক ইস টু খ ইস টু গ, ক ইস টু খ ইস টু গ 6 ইস টু 3 ইস টু 5। কিন্তু আমার অঙ্কে চাইছে কি ক ইস টু গ কত? তাহলে ক ইস টু গ, তার মানে ক মানে এই প্রথম অংশ আর গ মানে এই লাস্টের অংশ, তার মানে ক ইস টু গ ইজ ইকুয়াল টু 6 ইস টু 5। ক ইস টু গ ইজ ইকুয়াল টু 6 ইস টু 5। ক্লিয়ার কিনা বলেন তো? 6 ইস টু 5। জি, খুবই সিম্পল। আমি আবার বলছি, এরকম এর টাকা ওর টাকার দ্বিগুণ 4 গুণ 5 গুণ হোয়াট এভার ইট মে বি, আপনি এগুলো সবসময় অনুপাতে নিয়ে আসবেন। অনুপাতে নিয়ে আসলে পরে প্রেশার পড়বে না। বাট একটাকে এক্স আর একটা 2x, x/2 এসব ধরলে মাঝে মাঝে ঝামেলা ক্রিয়েট হয়। আমি বলছি না যে করা যাবে না, করা যাবে, বাট না করাটাই বেটার। হয়েছে এটা? আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি আমি। নেক্সটে কি বলছে দেখেন, নেক্সটে বলছে 50 থেকে বড় দুটি পূর্ণ সংখ্যার যোগফল 200। আবার বলছি, 50 থেকে বড় দুইটা পূর্ণ সংখ্যার যোগফল 200, সংখ্যা দুইটির সম্ভাব্য অনুপাত কত? তার মানে দুইটা সংখ্যার যোগফল 200। দেখেন এদিকে তাকান, দুইটা সংখ্যার যোগফল, দুইটা পূর্ণ সংখ্যার যোগফল 200। এই 200 হলো সংখ্যা দুইটার যোগফল, রাইট? আর সংখ্যা দুইটার পরিচয়, সংখ্যা দুইটা সংখ্যাই 50-এর চেয়ে বড়। 50-এর চেয়ে বড় এরকম দুইটা সংখ্যা যাদের যোগফল হচ্ছে 200 বলছে, তাহলে সংখ্যা দুইটার সম্ভাব্য অনুপাত কত?
আমরা গত ক্লাসে একটা পড়া পড়ছিলাম, লাস্ট পার্টটা বুঝিনি। লাস্ট পার্টটা বুঝতে হলে প্রথম ক্লাস করতে হবে। হ্যাঁ, লাস্ট পার্টটা বুঝতে হলে প্রথম ক্লাস অনুপাত সমানুপাতের 1 নাম্বার লেকচার দেখতে হবে। 1 নাম্বার লেকচারে যেহেতু এগুলো বুঝাইছি তাই আর এখানে রিপিট করিনি। কথা কি বুঝছেন? 50 থেকে বড় দুইটা পূর্ণ সংখ্যার যোগফল 200। তার মানে এখানে দুইটা সংখ্যার যোগফল 200 এবং সংখ্যা দুইটার পরিচয় হচ্ছে সংখ্যা দুইটার দুইজনই 50-এর চেয়ে বড়, বাট 50-এর চেয়ে বড় বাট কত সেটা বলা নাই। ওকে, আচ্ছা, এবার বলছে যে সংখ্যা দুইটির সম্ভাব্য অনুপাত কত। তো আপনাদেরকে আমি গত ক্লাসে কি পড়াইছিলাম, যে কতগুলো সংখ্যার যোগফল ওই সংখ্যাগুলোর অনুপাতের যোগফল দ্বারা অবশ্যই নিঃশেষে বিভাজ্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, অনেকবার প্রশ্ন আসছে। আপনি বিগত সালের প্রশ্ন দেখলে বুঝতে পারবেন কতবার আসছে এই পয়েন্ট থেকে প্রশ্ন। কতগুলো সংখ্যার যোগফল, এদিকে তাকান, কতগুলো সংখ্যার যোগফল ওই সংখ্যাগুলোর অনুপাতের রাশিগুলোর যোগফল দ্বারা নিঃশেষে বিভাজ্য। কতগুলো সংখ্যার যোগফল ওই সংখ্যাগুলোর অনুপাতের যোগফল দ্বারা নিঃশেষে বিভাজ্য। কতগুলো সংখ্যার যোগফল, 1 নাম্বার ক্লাস করেন অনুপাতে। কোনো টপিকের ক্লাস মাঝখান থেকে দেখবেন না, যে টপিকটা শুরু করবেন একদম শুরু থেকে শুরু করবেন, তাহলে কোনো কোশ্চেন থাকবে না ইনশাআল্লাহ। কথা কি বুঝছেন? আচ্ছা, কতগুলো সংখ্যার যোগফল ওই সংখ্যাগুলোর অনুপাতের যোগফল দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে এখানে কিন্তু এই সংখ্যা দুটার যোগফল দেওয়া আছে 200। তাহলে সংখ্যা দুটার যোগফল কত? সংখ্যা দুটার যোগফল 200। আর অপশনে দেওয়া আছে কি? অপশনে দেওয়া আছে সংখ্যা দুইটার অনুপাতের রাশিগুলোর যোগফল। তাহলে আমরা কি পড়লাম? আমরা পড়লাম যে সংখ্যা দুইটার যোগফল এই অনুপাতের রাশিগুলোর যোগফল দ্বারা বিভাজ্য। তাহলে সংখ্যা দুইটার যোগফল যদি 200 হয়, তাহলে আর ওই সংখ্যা দুইটার অনুপাত যদি এই 1 নাম্বার অপশনে 9:2 হয়, তাহলে নিশ্চয়ই এই 9 আর 2 এর যোগফল কত? এই 9 আর 2 এর যোগফল 11। এই 200 কি 11 দ্বারা বিভাজ্য? না। তার মানে ওই সংখ্যা দুইটার অনুপাত 2:1 হতে পারে না। সংখ্যা দুইটার এই অনুপাতের রাশিগুলোর যোগফল দিয়ে ওই সংখ্যা দুইটার যোগফল অবশ্যই বিভাজ্য হবে। তাহলে সংখ্যা দুইটার অনুপাত যদি 5:2 হয়, তার মানে সংখ্যা দুইটার যোগফল এই যে 200, এটা 5 আর 2 কত? 7, 7 দ্বারা বিভাজ্য হবে। 200 কি 7 দ্বারা বিভাজ্য? 7 দুগুণী 14, থাকলো 6, 6 এর পরে 0 হয় না। তাহলে সংখ্যা দুইটার অনুপাত যদি 7:2 হয়, তার মানে এই 200 এই 7 আর 2 এর যোগফল 9, তার মানে 200 এই যে যোগফল 200 এই 7 আর 2 এর যোগফল 9 দ্বারা বিভাজ্য হবে। 9 দ্বারা বিভাজ্য না, কারণ 9 দ্বারা বিভাজ্যতার সূত্র হচ্ছে অঙ্কগুলোর সমষ্টি 9 দ্বারা বিভাজ্য হতে হবে। এখানে অঙ্কগুলোর সমষ্টি হচ্ছে 2, 9 দ্বারা বিভাজ্য না। তাহলে এই যোগফল 200, এই উত্তর যদি এটা হয়, যেহেতু প্রথম তিনটা উত্তর মেলে নাই, তাহলে অবশ্যই 4 নাম্বার অপশন উত্তর। তারপর আপনি চেক করে দেখেন এই সংখ্যাগুলোর সমষ্টি কি হবে? সংখ্যাগুলোর সমষ্টি এই অনুপাতের রাশিগুলোর যোগফল দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে অনুপাতের রাশিগুলোর যোগফল এই 3 আর 2 যোগ করলে কি 5 না? তাহলে এই সমষ্টি 5 দ্বারা বিভাজ্য। আমরা জানি, হ্যাঁ, লাস্টে 0 থাকলে সেই সংখ্যা 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তার মানে আমাদের উত্তর হচ্ছে 4 নাম্বার অপশন। খুবই ইম্পর্টেন্ট লাইন, এই লাইন থেকে অনেকবার প্রশ্ন আসছে যে কতগুলো সংখ্যার যোগফল ওই সংখ্যাগুলোর অনুপাতের রাশিগুলোর যোগফল দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। ওকে, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। এটা কত হবে বলেন তো? এটা কত হবে? এটা কত হবে? আচ্ছা, 100 থেকে বড় দুইটি পূর্ণ সংখ্যার যোগফল 500 হলে
সম্ভাব্য অনুপাত কত? আচ্ছা, সম্ভাব্য অনুপাত কত? এবার তাকান, এবার তাকান। 100 থেকে বড় সংখ্যা দুইটা অবশ্যই কি হবে? 100 থেকে বড় হবে। তাহলে আমরা কি জানি, একটু তাকাবেন প্লিজ। আমরা জানি হচ্ছে যে সংখ্যা, কতগুলো সংখ্যার যোগফল, এই যোগফলটা কি হবে বলেন তো? এই যোগফলটা অনুপাতের রাশিগুলোর যোগফল দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাইলে এখানে অনুপাতের রাশিগুলোর যোগফল হচ্ছে 9 আর 1 10, এখানে অনুপাতের রাশিগুলোর যোগফল হচ্ছে 7, এখানে অনুপাতের রাশিগুলোর যোগফল হচ্ছে 5 আর 3 8, ঠিক আছে? আর এখানে অনুপাতের রাশিগুলোর যোগফল হচ্ছে 5। এখন প্রশ্ন হচ্ছে এই অনুপাতের রাশিগুলোর যোগফল, এখন দেখতে হবে এই 500, এই যে 500 কি যোগফল না সংখ্যা দুইটার? এই 500 এখন এদের মধ্যে আমরা কি জানি, ওই সংখ্যাগুলোর যোগফল অনুপাতের রাশিগুলোর যোগফল দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এখন এই 500 কিন্তু 10 দ্বারা বিভাজ্য, এই 500 কিন্তু 5 দ্বারাও বিভাজ্য। 500 কিন্তু 8 দিয়ে যায় না, 8 দিয়ে যায় না। দেখেন 5 8 40, 6 8 48, থাকলো 2, 2 এর পরে 0 যায় না, 7 দিয়েও যায় না, 7 7 49 যায় না। তার মানে আমার উত্তর কিন্তু এখানে দুইটা অপশন চলে আসছে। উত্তর কিন্তু দুইটা অপশন আসছে, একটা হলো 10, এই যে 9:1 হতে পারে, একটা হচ্ছে 5ও হতে পারে। এখন আমরা একটু চেক করে দেখতে হবে আমাদেরকে, একটু তাকান। তাহলে উত্তরটা যদি 9:1 হয়, তাহলে আমাকে কি একটা সংখ্যা হবে 9x আর একটা সংখ্যা হবে x, তাই কি না? এবার এই 9x আর x এর যোগফল কত? 500। তাহলে 10x = কি? 500। তাহলে x = কত? এই 10 দিয়ে ভাগ করলে 500 ডিভাইডেড বাই 10 50। এখন এই x এর মান যদি, এই 50 যদি আমরা এখন এই যে সংখ্যা দুটো কিন্তু 9x আর x, তাহলে এই 50 এখানে বসালে 9 × 50, তার মানে 5 9 45, 450। আর এই 50 এখানে বসালে x এর মান 50, তার মানে সংখ্যা দুইটার একটা 450, একটা 50। তার মানে উত্তর যদি আমরা এইটাকে গ্রহণ করি, তাহলে একটা সংখ্যা হয় 450 আর একটা সংখ্যা হয় 50। বাট প্রশ্নে বলা আছে যে সংখ্যা দুইটা হচ্ছে 100 থেকে বড়, তাই আমাকে এই অপশনটা গ্রহণ করা যাবে না। দেখেন, শুধু যে ভাগ গেলেই উত্তর হবে, নট নেসেসারি। আমি কথাটা বুঝাইতে পারছি? শুধু ভাগ গেলেই যে উত্তর হবে এরকম না। আগের অঙ্কে কি অনুপাতের যোগফল দিয়ে ভাগই গেছিল একটা অপশনে, তাই আমার আর এই ঘটনা ঘটেনি। এবার কি বুঝছেন বিষয়টা? তার মানে আমার এই অপশনটা উত্তর নিতে পারছি না, এটা আমাদের উত্তর। ক্লিয়ার হয়েছে কি বিষয়টা? আমার কথা কি বুঝছেন? তার মানে আমি আবার বলছি, যদি এরকম এই টাইপের কোশ্চেন যদি কখনো পরীক্ষায় আসে, যেখানে দুইটা সংখ্যার যোগফল দেওয়া থাকবে, বলবে এই সংখ্যা দুইটার অনুপাত নিচের কোনটি হতে পারে, তখন আমরা কি করব? তখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে অনুপাতের রাশিগুলোর যোগফল দিয়ে ওই যোগফল বিভাজ্য হবে। যদি এই 4টা অপশনের মধ্যে একটাই অপশন থাকে যেখানে অনুপাতের রাশিগুলোর যোগফল দিয়ে ওকে ভাগ করা যাবে, তাহলে তো আর কোনো সমস্যা নাই। বাট যখন একাধিক অপশন থাকবে, তখন আমাকে ওই অনুপাতগুলো দিয়ে চেক করে সংখ্যা দুটাও বের করে দেখতে হবে যে এই শর্তটা মানছে কিনা। আপনারা বুঝছেন কিনা বলেন? কোশ্চেন থাকলে বলতে হবে প্লিজ। ওকে, আপনি টেনশন করেন না, এটাই তো অঙ্কের খেলা। মানে অনুপাতের রাশিগুলোর যোগফল দিয়ে ভাগ গেছে, প্রথমেই মেরে দিছে, এরকম হতে পারে। কিন্তু যে 9:, কিন্তু এখানে শর্ত দেওয়া আছে। যখন শর্ত দিয়ে দিবে, তখন আপনাকে দেখতে হবে যে অনুপাতের রাশিগুলোর যোগফল দিয়ে ওকে ভাগ করা যায় এরকম কয় জায়গা আছে। যদি 4টা অপশনের মধ্যে এক জায়গাতে থাকে তাহলে সমস্যা নাই, বাট একাধিক জায়গাতে যদি থাকে, তখন আমাকে সংখ্যাগুলো বের করতে হবে, বের করে কন্ডিশন ফুলফিল করতে হবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখেন, এখানে বলছে দুইটি সংখ্যার অনুপাত 2 এবং তাদের পার্থক্য হচ্ছে 15। দেখেন, দুইটা সংখ্যার অনুপাত 2 এবং তাদের পার্থক্য 15, ছোট সংখ্যাটি কত? আচ্ছা, এখানে কি বলছে? এখানে বলছে দুইটা সংখ্যার অনুপাত 2। তো দুইটা সংখ্যা আমরা জানি না যে সংখ্যা দুইটা কে কে, তাহলে এবং এদের পার্থক্য হচ্ছে 15। আচ্ছা, সংখ্যা দুইটার অনুপাত 2 এর মানে কি জানেন? সংখ্যা দুইটার অনুপাত 2 মানে হচ্ছে 2 এর নিচে কিছু নেই, মানে 1। তার মানে সংখ্যা দুইটার অনুপাত 2:1। সরাসরি বলছে না যে সংখ্যা দুইটার অনুপাত 2:1, বলছে সংখ্যা দুইটার অনুপাত 2। অনেকে বুঝবে না যে সংখ্যা দুইটার অনুপাত 2, এটা কিভাবে সলভ করব? 2:1 সংখ্যা দুইটার অনুপাত মানে 2 মানে হচ্ছে সংখ্যা দুইটার অনুপাত হচ্ছে 2:1। তাহলে আমরা ধরে নিতে পারি একটা সংখ্যা হচ্ছে 2x আর একটা সংখ্যা হচ্ছে x, ধরতে পারি কিনা? এবার বলছে সংখ্যা দুইটার পার্থক্য, এই যে সংখ্যা দুইটার পার্থক্য 15, তার মানে এই যে 2x - x এটা হলো 15। তাহলে প্রশ্ন মতে 2x - x = 15। তাহলে x কত? 15। আমাদের নির্ণয় করতে বলছে কোন সংখ্যা? ছোট সংখ্যাটি। তাহলে আমার এই সংখ্যা দুইটার মধ্যে ছোট কোনটা ছিল? 2x ছোট না x ছোট? x হচ্ছে ছোট। তাহলে x এর মান বের হইছে, মানে ছোট সংখ্যার মান বের হইছে সরাসরি। তাহলে আমাদের উত্তর কত? 15। ক্লিয়ার বিষয়টা? উত্তর হচ্ছে 15।
ওকে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমরা এবার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নে কি আছে দেখেন। দেখেন এখানে বলছে যে দুইটা সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের 1/3। সংখ্যা দুইটার অনুপাত কত? আচ্ছা, দুইটা সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের 1/3, সংখ্যা দুইটার বিয়োগফল অনুপাত কত? এখানে কিন্তু সংখ্যা দুইটা কে কে বলা নাই, দেখছেন? সংখ্যা দুইটার অনুপাতও দেওয়া নাই, সংখ্যা দুইটা কারা কারা সেটাও বলা নাই। বলছে দুইটা সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের 1/3। তার মানে এখানে আপনাকে অবশ্যই সংখ্যা দুইটা ধরে নিতে হবে, যেহেতু সংখ্যা দুইটা সম্পর্কে না সংখ্যা দুইটার অনুপাত দেওয়া আছে, না সংখ্যা দুইটা সম্পর্কে কোনো পরিচয় দেওয়া আছে। তাই আমরা ধরে নিব যে ধরি সংখ্যা দুটি এক্স ও ওয়াই, ধরি সংখ্যা দুটি এক্স ও ওয়াই। এবার প্রশ্ন মতে কি বলছে? দুটি সংখ্যার বিয়োগফল মানে এই দুজনের বিয়োগফল, তার মানে এক্স মাইনাস ওয়াই কি হবে? এই যে এই সংখ্যা দুটার বিয়োগফল তাদের যোগফলের মানে এই সংখ্যা দুটার যোগফলের 1/3, তার মানে ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই এর 1/3 মানে 1/3। বুঝছেন কিনা বলেন? বিয়োগফল যোগফলের 1/3, বিয়োগফল যোগফলের 1/3। এইবার এটাকে সলভ করে আমাকে সংখ্যা দুইটার অনুপাত মানে কি x/y বের করতে হবে। x/y মানে কি? x/y মানে x ডিভাইডেড বাই y, ব্যাস। এইবার এর মানে কি? গুণ না? তাহলে এই পাশে হচ্ছে x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ইন্টু 1/3। এখন আর যদি গুণ করেন, এই 3 এই পাশে নিচে আছে, এই 3 এই পাশে এসে এই x মাইনাস ওয়াই এর সাথে গুণ হবে, আর গুণ, এই 3 এই পাশে এসে গুণ হবে। তার মানে এই 3 দিয়ে x এর সাথে গুণ হলে 3x মাইনাস 3y ইজ ইকুয়াল টু এই 1 দিয়ে x প্লাস y কে গুণ করলে x প্লাস y। এবার আমি আগেই বলছিলাম সব x গুলো এক পাশে নিয়ে আসতে হবে, সব y গুলো এক পাশে নিয়ে যেতে হবে। তাহলে এই পাশে আছে 3x থাকলো, এই প্লাস x এই পাশে আসে হবে মাইনাস x ইজ ইকুয়াল টু এই পাশে আছে y থাকলো, এই মাইনাস 3y ওই পাশে যায় হবে প্লাস 3y। ওকে, আচ্ছা তাহলে 3x থেকে x গেলে হচ্ছে 2x ইজ ইকুয়াল টু y এবং 3y হচ্ছে 4y। এখন আমাকে বের করতে বলছে সংখ্যা দুইটার অনুপাত মানে x/y, x/y মানে x ডিভাইডেড বাই y। তাহলে x ডিভাইডেড বাই y, তাহলে এই পাশে x আছে আমি রেখে দিলাম, এই y কে আমাকে এই পাশে আনতে হবে। এই y এই পাশে গুণ আকারে আছে, এই পাশে আসলে ভাগ হবে, আর এই পাশে 4 ছিল থেকে যাবে, এই 2 এই পাশে গুণ আকারে ছিল, ওই পাশে দিয়ে ভাগ হবে। এবার কাটাকাটি যায়, 2 1 কে 2, 2 2 4, 2 1 2, তার মানে হচ্ছে x ডিভাইডেড বাই y হচ্ছে 2 ডিভাইডেড বাই 1। 2 ডিভাইডেড বাই 1 মানে কি? 2 ডিভাইডেড 1 মানে হচ্ছে 2:1। ক্লিয়ার বিষয়টা? তাহলে উত্তর হচ্ছে 2:1। ক্লিয়ার? ঠিক আছে, 2:1। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। খুবই সিম্পল টাইপের প্রশ্ন, বাট খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই টাইপের প্রশ্ন পরীক্ষাতে আসে। এখানে কি বলছে দেখেন, সবাই একটু মনোযোগ দেন। এখানে বলছে যদি x/y ইজ ইকুয়াল টু y/z, আচ্ছা যদি x/y ইজ ইকুয়াল টু y/z ইজ ইকুয়াল টু 1.5 এবং z ইজ ইকুয়াল টু 2 হয়, তাহলে x এর মান কত? এবং z ইজ ইকুয়াল টু 2 হয়, তাহলে x এর মান কত? এখানে একটু মিসিং হয়ে গেছে, আমার কাছে মনে হচ্ছে কিছু ডেটা মিসিং মনে হচ্ছে। আমি একটু অঙ্কটা দেখে নিই। y এর মানও দেওয়া থাকার কথা, আমি জাস্ট তুলতে ভুল হয়ে গেছে। একটু লাইনে থাকবেন প্লিজ, যাতে ভুল না হয়। না, y এর মান মিসিং দেখছি। আচ্ছা সমস্যা নাই, সমাধান করার চেষ্টা করি হয় কিনা। আচ্ছা এখানে কি বলছে? x/y ইজ ইকুয়াল টু y/z ইজ ইকুয়াল টু 1.5, তার মানে y/z 1.5 আবার x/y 1.5, মানে সোজা কথা এদের প্রত্যেকটা সমান। তাহলে z এর মান দেওয়া আছে 2, বলছে x এর মান কত। আচ্ছা একটু তাকাবেন প্লিজ, x এর মান কত? এখন আমাকে বলেন x এর মান যদি বের করতে হয়, তাহলে x যেখানে আছে সেটা নিয়ে শুরু করতে হবে। x কি এখানে আছে না এখানে? x আছে এখানে, তার মানে আমাকে এই অনুপাতটা নিয়ে শুরু করতে হবে, যেহেতু আমাদেরকে x এর মান বের করতে বলছে। তাহলে x/y ইকুয়াল টু কত? 1.5। তাহলে আমি লিখতে পারি x/y ইকুয়াল টু 1.5। তাহলে x/y ইজ ইকুয়াল টু 1.5।
তাহলে x is to y মানে x ডিভাইডেড বাই y ইজ ইকুয়াল টু 1.5। এখন আমরা কিসের মান বের করতে চাচ্ছি? x এর মান। তাহলে x এর মান বের করতে হলে x কে এক পাশে রেখে দেন, আর এই y এই পাশে ভাগ আছে, ওই পাশে যে গুণ হবে, মানে 1.5 এর সাথে y গুণ হবে। তার মানে এদিকে তাকান প্লিজ, এদিকে তাকান। x এর মান বের করতে গেলে আমার এখন y এর মান বের করতে হবে। আমি দেখতে পাচ্ছি যে আমি যদি x এর মান বের করতে যাই, আমার অজানা রাশি y, এই y এর মান বের করতে হবে। এই y এর মান বের করতে গেলে এখন y যেখানে আছে সেটা নিয়ে যাত্রা শুরু করতে হবে। আবার y আছে কোথায়? y কিন্তু এখানে নাই। ও y এখানেও আছে, y এখানেও আছে, বাট এটা নিয়ে তো শুরু করলে আমি পারবো না, কারণ এখানে x এর মানও আমার অজানা। তাহলে এই জিনিসটা নিয়ে যদি যাত্রা শুরু করি, এখানে z এর মান দেওয়া আছে, তার মানে এখান থেকে আমি y এর মানটা বের করে ফেলতে পারবো। তার মানে এইটা ইজ ইকুয়াল টু কিন্তু 1.5। দেখেন, তার মানে y is to z is equal to 1.5। তাহলে y is to z মানে y by z is equal to 1.5, আর গুণ করলে y is equal to 1.5 into z। এই z এর মানটা দেওয়া ছিল হচ্ছে 2, বাস। তাহলে y is equal to 1.5 into 2, তাহলে y is equal to 1.5 দুগুণী 3, y এর মান হচ্ছে 3। 1.5 এর ঘরের নামটা পড়েন, 1.5 দুগুণী 3। আর না হলে কি করবেন? 1.5 কে 2 দিয়ে মনে করেন 15, 15 দুগুণী 30, আর এই যে দশমিকের পরে এক ঘর, তাই এখানে দশমিক বসাই দিবেন, তার মানে 3। বুঝছেন? এই যে y এর মান পেয়ে গেছেন, এই y এর মান এখন এখানে বসাই দিলে x এর মান চলে আসলো। খুবই সিম্পল। তাহলে x is equal to কত হচ্ছে? 1.5 into y এর ভ্যালু কত? y এর ভ্যালু হচ্ছে 3। এখন দেখেন, মনে করেন এটা 15, 1.5 না, তাহলে 15 কে 3 দিয়ে গুণ করলে 45, আর এই যে দশমিকের পরে এক ঘর, তাই এখানে দশমিক বসাই দিতে হবে, তার মানে 4.5। x এর মান হচ্ছে 4.5। বাহ, আমার আগে সবাই উত্তর দিয়ে দিয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তার মানে শোনেন, অঙ্ক সলভ করার সময় কিন্তু প্রথমে আপনাকে চিন্তা করতে হবে যে রাশির মান বের করতে বলছে ওই রাশিটা কোথায় আছে সেটা নিয়ে যাত্রা শুরু করতে হবে। তাহলে আমাকে বের করতে বলছে x এর মান, তার মানে x যেখানে আছে আমরা সেটা নিয়ে যাত্রা শুরু করব। x কোথায় আছে? x আছে এখানে, সুতরাং এই রাশি নিয়ে আমাকে যাত্রা শুরু করতে হবে। তাহলে x is to y, এটার সাথে এই যে 1.5 নিলাম, কারণ এগুলো সবই তো সমান। তাহলে x is to y is equal to 1.5। এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে x এর মান যদি বের করতে হয়, তাহলে আমাকে y এর মান জানতে হবে। y এর মান ছাড়া x এর মান কি বের করা যাচ্ছে না, রাইট? তাহলে এখন y এর মান বের করতে হলে এখন y যেখানে আছে সেখানে যেতে হবে। এখন y তো এখানেও আছে, y এখানেও আছে, তাহলে আমি কোথায় যাব? এটা নেওয়া যাবে না। কেন? কারণ এটা নিতে হলে তো আমার x এর মান জানতে হবে, x এর মানই তো জানি না। তাহলে এখান থেকে আমার কি y এর মানটা বের করা সম্ভব না। তাহলে এখান থেকে দেখি y is to z, এখানে z এর মান আমাদের দেওয়া আছে, সুতরাং এই অংশটাকে নিয়ে কাজ করলে আমরা y এর মানটা কি বের করতে পারবো। তাই এই অংশের সাথে এটা নিছি, সেখান থেকে আমরা y এর মান বের করছি, সেই y এর মানটা এখানে বসাই দিয়ে z এর x এর মান বের করছি। আশা করি বুঝতে পারছেন। 3 দেড়ে 7.5, রাইট? দেড়ের ঘরের নামটা 4 দেড়ে 6, 5 দেড়ে 7.5। এবার দেখেন পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নে কি বলছে? পরবর্তী প্রশ্নে বলছে x এর 10%, y এর 25% এর সমান হলে x is to y কত? x এর 10%। আচ্ছা, অনুপাতের অঙ্ক করতে গিয়ে আপনারা শতকরার কিছু অঙ্ক পাবেন, ওই অঙ্কগুলো কইরেন না এখন। কেন? শতকরা চ্যাপ্টারে যে আমি নিজে ওই অঙ্কগুলো আপনাদেরকে করাই দিব, টেনশন করবেন না। আচ্ছা, বলছে x এর 10%, y এর 25% এর সমান, তাহলে x is to y কত? তাহলে আমাদের বের করতে বলছে x is to y। x is to y মানে কি x ডিভাইডেড বাই y না? ইয়েস, x ডিভাইডেড বাই y বের করতে বলছে, এবং আমাদের প্রশ্নে কন্ডিশন দেওয়া আছে x এর 10%, y এর 25% এর সমান। তাহলে প্রশ্ন মতে x এর 10% ইজ ইকুয়াল টু y এর 25%। এর মানে কিন্তু গুণ, তার মানে x এর মানে গুণ, আর পার্সেন্ট ভাঙানোর জন্য 10/100 ইজ ইকুয়াল টু y ইন্টু 25 ডিভাইডেড বাই 100। পার্সেন্ট তুলে দেওয়ার জন্য 100 দিয়ে ভাগ, এই পাশের 100 আর এই পাশের 100 কাটা। এবার আমার যেহেতু x ডিভাইডেড বাই y বের করতে হবে, তার মানে x is to y, তাই তো? তাহলে x এই পাশে আছে থাকলো, আর y কে এই পাশ থেকে এই পাশে নিয়ে আসবো। তাহলে এই পাশে x আছে থাকলো, এই y এই পাশে গুণ আকারে আছে, এই পাশে এসে ভাগ হবে, আর ওই পাশে কিন্তু 25 থেকে গেল, আর এই পাশ থেকে এই যে 10, এই যে 10, এই 10 এই পাশে গুণ আছে, ওই পাশে যায় ভাগ হবে, মানে 25 এর নিচে আসবে। ক্লিয়ার? এবার 5 দিয়ে কাটা যায়, 5 দুগুণী 10, 5 5 25, তার মানে x ডিভাইডেড বাই y ইজ ইকুয়াল টু 5/2। 5/2 মানে কি? 5/2 মানে 5:2। ক্লিয়ার? 5/2 মানে 5:2, 5:2। খুবই সিম্পল বাট গুরুত্বপূর্ণ অঙ্ক, পরীক্ষায় প্রচুর আসছে এই টাইপের কোশ্চেন গুলা। হ্যাঁ, আমি তো বললাম আমি প্রত্যেকটা চ্যাপ্টারে চাচ্ছি যে মানে এর বাইরে যেন না পড়তে হয়, কারণ আপনি বারে বারে পড়তে হলে তো বিপদ, এর বাইরে যেন না পড়তে হয়। এই জন্য এবার আরো বেশি গাণিতিক সমস্যা সমাধান করাচ্ছি,
তো প্রস্তুতি একবারেই হয়ে যাক। ক্লাসের সংখ্যা বেশি হচ্ছে, সপ্তাহে 6 দিন ক্লাস, আমার যেমন নেওয়া কষ্ট আপনাদেরও করা কষ্ট। হয়তো ডিসেম্বরের 20 তারিখের থেকে হয়তো সপ্তাহে 9 দিন ক্লাস হবে, ডিসেম্বরের 20 তারিখের থেকে হয়তো সপ্তাহে 9 দিন ক্লাস হবে। এখন বলতে পারেন সপ্তাহে 9 দিন কোথায় পাবো? হ্যাঁ পাবো, এই যে আমাদের পাটিগণিত বীজগণিত ক্লাস হচ্ছে, এইটা হবে সপ্তাহে 5 দিন, রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা, শুক্র শনি অফ ডে। আর রবিবার থেকে বৃহস্পতিবারের মধ্যে সকালেও ক্লাস দিব, যেখানে আমি বিন্যাস, সমাবেশ, সেট, সম্ভাবনা এই চ্যাপ্টারগুলোর উপর আমার 45 ব্যাচে ক্লাস নেওয়া আছে, বাট ওখানে প্রিলি লিখিত কম্বাইন্ড করে ক্লাস নেওয়া, মানে ওই চ্যাপ্টারের মধ্যে প্রিলি লিখিত সব করাই দিছি একবারে। তো যারা একটু দুর্বল আর কি, দুর্বল, হ্যাঁ, তারা আসলে বলছে ভাই প্রিলি লিখিত একসাথে করাতে ভলিউম অনেক বড় হয়ে গেছে, প্রিলির জন্য স্পেশালি করান। তো এই জন্য প্রিলির জন্য আলাদা করে ক্লাস এবার নিব, হ্যাঁ, এই জন্য কিছু সপ্তাহে 9 দিন, জি সপ্তাহে 9 দিন। আচ্ছা, এই ডিসেম্বরের 20 তারিখের পর থেকে হয়তো বিন্যাস, সমাবেশ, সেট, সম্ভাবনা ওই অংশটুকু আগেই শেষ করে দিব, যাতে পরবর্তীতে যায় প্রেশার না পড়ে। একটু কষ্ট করেন ভাই, আমার কষ্ট হচ্ছে হোক, সমস্যা নাই, কিন্তু আপনারা যেন অন্তত পরীক্ষায় ভালো করেন, পরীক্ষা যেন কেউ না বলে যে পড়ায়নি বা কমন পড়েনি, এই বিষয়টা যেন না বলে, ঠিক আছে? আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি, কিন্তু তারপরেও কিছু ত্রুটি বিচ্যুতি তো থাকে, এইগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে, আমি আগেই বলছি। হ্যাঁ, নেক্সট প্রশ্নে যাচ্ছি। এখানে কি বলছে, এটা আপনারা করেন তো, দেখি কত আসে উত্তর। নয় দিন চলবে কতদিন? এই যে বিন্যাস, সমাবেশ, সেট, সম্ভাবনা এই 3টা চ্যাপ্টার শেষ হতে যতদিন লাগে ততদিন। এটা করেন তো, কত আসছে এটার উত্তর? কত আসছে? 1:2 বলছেন, 1:2 বলছেন, তো সবাই উত্তর দিচ্ছে 1:2, 1:2, তাই কি না? সবাই উত্তর দিচ্ছে 1:2, তার মানে তো 1:2 হওয়া উচিত, যেহেতু সবাই উত্তর দিচ্ছে 1:2। আচ্ছা ঠিক আছে, আমিও সলভটা করে ফেলি। 20 তারিখের মধ্যে কি কি থাকবে? এই যে এই চ্যাপ্টার শেষ হবে, এই চ্যাপ্টার শেষ হলে এই যে পিতা পুত্রের বয়স, তারপরে গড়, তারপর আছে শতকরা, তার লাভ ক্ষতি, সুদ কষা, এইভাবে যাবে। পাটিগণিত অংশটা শেষ হলে পড়ালেখা প্রায় শেষ, পাটিগণিত অংশটা শেষ হলে প্রায় শেষ। এদিকে বিন্যাস, সমাবেশ, সেট, সম্ভাবনা আগায় যাবে, আর ওদিকে খালি জিওমেট্রিটা কমপ্লিট করতে হবে। টেনশন করেন না, আমি যেহেতু আসি, আর পরীক্ষা তো ভাই মে মাসের আগে হবে না, পরীক্ষা তো মে মাসের আগে হবে না, মে মাসের প্রথম সপ্তাহ মানে 10 তারিখের পরে বা 15 তারিখের মধ্যে পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। অনেকে বলতেছে না যে মার্চে পরীক্ষা, এরা ধান্দাবাজ। মার্চে পরীক্ষা কিভাবে নিবে? লিখিত পরীক্ষাটাই তো নিতে পারেনি, সবকিছু একটা প্রস্তুতি আছে না, এত টেনশন মাথায় নিয়েন না। হ্যাঁ, দেখেন আমরা পড়ালেখায় ফিরে আসি প্লিজ। শীতকালীন ছুটি, কিসের ছুটি? প্রতিদিন ক্লাস। মার্চে পরীক্ষা, ধান্দাবাজ এরা সব কোচিং এর ধান্দাবাজ। কেন? 47-এর ভর্তি নিবে, মার্চে পরীক্ষা দেখায় 47 ভর্তি নিবে, তাড়াতাড়ি মডেল টেস্ট নিবে। আচ্ছা বাদ দেন, ক এর 20%, খ এর 10%-এর সমান হয়, তবে ক খ কত? তাহলে এবার চাইছে ক মানে হচ্ছে ক ডিভাইডেড বাই খ, ঠিক আছে? তাহলে ক এর 20% যদি খ এর 10%-এর সমান হয়, তার মানে প্রশ্ন মতে ক এর 20% ইজ ইকুয়াল টু খ এর 10%। তাহলে এর মানে গুণ, তাহলে ক এর মানে গুণ, আর 20% মানে 20/100, আর খ এর মানে গুণ, 10% মানে 10/100। উভয় পাশ থেকে 100 কাটা, 100 কাটা। ওকে, আচ্ছা এখন আমার ক ইস টু খ মানে ক ডিভাইডেড বাই খ, তাহলে এই পাশে ক আছে, ক কে রাখলাম, আর এই খ এই পাশে গুণ আকারে আছে, এই পাশে এসে ভাগ হবে, ইজ ইকুয়াল টু এই পাশে 10 এসে থাকলো, আর এই পাশ থেকে 20 ওই পাশে যে ভাগ হবে। তাহলে এই 0 ক্যান্সেল, তাহলে ক বাই খ মানে 1/2, তার মানে ক ইস টু খ 1:2, ক ইস টু খ কত? 1:2। ক্লিয়ার বিষয়টা? 1:2। এবার নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট প্রশ্নে কি বলছে দেখেন, নেক্সট প্রশ্নে বলছে একটি রাশি বা সংখ্যা। এখানে কিন্তু একটি রাশি বা সংখ্যা, মানে রাশি বলতে যা বোঝাচ্ছে সংখ্যা বলতেও তাই বোঝাচ্ছে। একটি রাশি, সংখ্যা, রাশি বা সংখ্যা। রাশি বলতে আসলে
ক খ গ এক্স ওয়াই জেড এইগুলাকে বোঝায়। সংখ্যা মানে একদম সার্টেইন নাম্বারকে বোঝায়। ওকে, দেখেন এবার তাকান, শীতকালীন ছুটি না, শীতকালীন ছুটি কেন? কিসের শীতকালীন ছুটি? আপনি কি এটা আপনার সশরীরে ক্লাসে আসতে হচ্ছে? শীতকালীন ছুটি, ঈদের মধ্যে ক্লাস নেই, ঈদের দিন ক্লাস নেই, আর শীতকালে ছুটি চান, এটা কোনো কথা? একটি রাশি বা সংখ্যা অপর একটি রাশি বা সংখ্যার 64%। তাহলে এখানে কি, এখানে কিন্তু সরাসরি বলছে না যে এক্স ওয়াই বা ক খ, এখানে বলছে একটি রাশি অপর রাশি। তাহলে আমরা একটি রাশিকে ধরবো এক্স আর অপর রাশিকে ধরবো ওয়াই। ঠিক আছে, তাহলে ধরি একটি রাশি ইজ ইকুয়াল টু এক্স আর অপর রাশি কি ইজ ইকুয়াল টু ওয়াই। তাহলে একটি রাশি অপর রাশির 64%, তাহলে একটি রাশি যদি এক্স হয় তার মানে এই জিনিসটা হলো এরকম, এক্স ওয়াই এর 64%। তাহলে এখন প্রশ্ন মতে একটি রাশি অপর রাশির 64%, তাহলে এক্স ওয়াই এর 64%, তার মানে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই এর 64%। তাহলে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই এর মানে গুণ, আর 64% তোলার জন্য 100 দিয়ে ভাগ। কাটাকাটি যাবে, আমি বুঝতে পারতেছি 4 দিয়ে কাটা যায়, 4 25 100, 4 16 64। এখন আমাকে বের করতে বলছে সংখ্যা দুটির অনুপাত, তার মানে প্রথমে কিন্তু একটি রাশি, প্রথমে একটি রাশি পরে অপর রাশি, তার মানে সংখ্যা দুটির অনুপাত মানে একটি রাশি আর অপর রাশির অনুপাত, মানে এক্স এবং ওয়াই এর অনুপাত। তার মানে আমাকে বের করতে বলছে এক্স ইস টু ওয়াই। বুঝতে পারছেন কি? তাহলে এক্স এই পাশে আছে রেখে দেন, ওয়াই এই পাশে গুণ আকারে আছে, এই পাশে এসে ভাগ হবে, আর ওই পাশে উপরে 16 আছে, নিচে আসে 25, তার মানে 16:25, 16:25, 16:25। ঠিক আছে, তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে 16:25। 16:25 কোথায় আছে? 2 নম্বর অপশন, 16:25। খুবই সিম্পল টাইপের কোশ্চেন। হ্যাঁ, আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে কি আছে সবাই একটু মনোযোগ দিন। পরবর্তী প্রশ্নে বলছে দুইজন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বরের অনুপাত 3:1। তার মানে দুইজন ছাত্র গণিতে, তার মানে এখানে হচ্ছে 3:1 হচ্ছে ওই ছাত্র দুইজনের ম্যাথমেটিক্সে তারা যে নাম্বার পাইছে সেই নাম্বারের অনুপাত হচ্ছে 3:1। প্রথম ছাত্র 5 নম্বর কম এবং দ্বিতীয় ছাত্র 10 নম্বর বেশি পেলে তাদের অনুপাত হতো 2:1। বলছে তাদের প্রাপ্ত নম্বরের অনুপাত হচ্ছে। এই অঙ্কটা সবচেয়ে সহজ উপায় হচ্ছে, যেহেতু দুইজনের নম্বরই চাইছে তাহলে অপশন টেস্ট করা সহজ, ওপিটি মেথড, ওপিটি অপশন টেস্ট। এবার কি বলছে, তাদের নম্বরের অনুপাত, প্রথমে বলছে নম্বরের অনুপাত 3:1, 3:1। তাহলে প্রথমে কি করতে হবে, প্রথমে তাদের এই নম্বর ভাগ করে দেখতে হবে 3:1 হয় কিনা। তাহলে 3:1, এদিকে তাকান, তাহলে এখন একটু তাকান, 3:1 মানে কি, প্রথমে যে মানে প্রথম ছাত্র কিন্তু বেশি নম্বর পাইছে, কারণ এটা 3 অনুপাত আর এটা 1 অনুপাত, তাহলে এই ছাত্রটা বেশি নম্বর পাইছে, প্রথম ছাত্র বেশি নম্বর পাবে, দ্বিতীয় ছাত্র কম নম্বর পাবে। অনুপাত থেকে বুঝতেছি, এই যে এটা 3 এটা 1 না, তার মানে প্রথম ছাত্রের নম্বর বেশি থাকবে, দ্বিতীয় ছাত্রের নম্বর কম থাকবে। এই কনসেপ্ট থেকে আমরা এই অপশন আর এই অপশনকে বাদ দিয়ে দিতে পারতেছি, কারণ এখানে 20 আর 60 প্রথমে কম, এখানেও প্রথমে কম, বাট আমি অনুপাত দেখে বুঝতেছি প্রথমে বেশি হবে। তাহলে এখন প্রথম অপশনটা ভাগ করি, এই যে 75কে 25 দিয়ে ভাগ করেন তো, 3:1 হয়েছে, 3 25 75, 25 25, 3:1। বাট এইটাকে যদি ভাগ করেন 50/20, এটা হচ্ছে 5:2। তার মানে আমার একটাই অপশন আছে এখানে, কোনটা বলেন তো? 75 আর হচ্ছে 25, একটাই অপশন আছে। একদম সিম্পল, ওগুলো চেকই করা লাগবে না, কারণ ওখানে প্রথমে কম পরে বেশি, চেকই করা লাগবে না। কিন্তু অনুপাত বলতেছে নম্বর হবে 3:1, মানে প্রথম ছাত্রের নম্বর বেশি হবে, দ্বিতীয় ছাত্রের নম্বর কি কম হবে। ওকে, এবার যদি আপনি এটা মূল বিষয়টা করেন তাহলে কি করতে হবে, দেখেন এদিকে দেখেন, এটা যদি আপনি মূল নিয়মে করেন তাহলে কি করবেন, প্রথম ছাত্র, এদিকে তাকান, প্রথম ছাত্র, এই যে প্রথম ছাত্র ইস টু দ্বিতীয় ছাত্র ইজ ইকুয়াল টু 3:1। এই যে প্রথম ছাত্রের নম্বর ইস টু দ্বিতীয় ছাত্রের নম্বর, এই যে দুইজন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বরের অনুপাত 3:1। তো এখানে ছাত্র দুজনের নাম তো বলা নাই, তাই আমরা প্রথম ইস টু দ্বিতীয় ধরলাম। আপনি x ইস টু ওয়াই ধরলেও হবে, যে প্রথম ছাত্রের নাম x, দ্বিতীয় ছাত্রের নাম y। ওকে, আচ্ছা এখন তাহলে কি আমি বলতে পারি যে প্রথম ছাত্র পাইছে 3x নম্বর, দ্বিতীয় ছাত্র পাইছে 1x মানে x নম্বর? বলা যায় না, যায় না। এখন অঙ্কে একটা প্রশ্ন মতে দিছে, কি দিছে বলেন তো? বলছে প্রথম ছাত্র যদি 5 নম্বর কম পায় তাহলে প্রথম ছাত্রের নম্বর পাইছে 3x, তাহলে 5 নম্বর কম পাবে, মানে এখান থেকে 5 বাদ যাবে, মানে 3x - 5 হবে। ওকে, এবং দ্বিতীয় ছাত্র যদি 10 নম্বর বেশি পায়
তাহলে ওদের অনুপাত হবে হচ্ছে 2:1। অর্থাৎ এই যে অনুপাত 2:1 কখন হবে জানেন? প্রথম ছাত্রের নম্বর থেকে 5 বিয়োগ দেওয়ার পর আর দ্বিতীয় ছাত্রের নম্বরের সাথে 10 যোগ করার পর। তার মানে প্রথম ছাত্রের নম্বর থেকে 5 বিয়োগ দিলাম, দ্বিতীয় ছাত্রের এই নম্বর থেকে 10 যোগ করলাম। এই যে দেখেন এই অনুপাতটা হবে হচ্ছে 2:1, মানে 2/1। এইটা হলো প্রশ্ন মতে। এখান থেকে x এর মান বের করে সেই মান এখানে বসাই দিলে ওদের নম্বরটা চলে আসবে। খুবই সিম্পল, খুবই সিম্পল। তাহলে আর গুণ করে দিচ্ছি। তাহলে এইটা হচ্ছে 3x - 5, আর 2 দিয়ে গুণ করলে 2x, আর 10 দুগুণে 20 প্লাস 20। এবার x গুলো এক পাশে নিয়ে আসি। তাহলে এই পাশে আছে thrice x, এই 2x এই পাশে প্লাস আছে, এই পাশে আসে হবে -2x, আর ওই পাশে আছে কি 20, হ্যাঁ, আর এই 5 -5 ওই পাশে প্লাস 5। ওকে, তাহলে 3x থেকে 2x গেলে x, আর 20 আর 5 যোগ করলে কত? 25। x এর মান 25। তাহলে x এর মান 25 বের হয়েছে। x এর মান এখন এখানে বসান। তাহলে x = 25, আর এখানে 3x। তাহলে বুঝতেই পারতেছেন যে একজন হচ্ছে 3x, তাহলে 3x = কত? 3 × x এর মান 25 মানে 75। আর একজন নম্বর পাইছে x, আর x এর মানই তো 25। তাহলে একজন হচ্ছে 25, একজন হচ্ছে 75। আর অপশন টেস্ট করলে খুব দ্রুত সময়ের মধ্যে আরো তাড়াতাড়ি সলভ হবে। ঠিক আছে? ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেনে কি বলছে দেখেন। একজন লোক সপ্তাহে 1250 টাকা আয় করেন এবং 1000 টাকা ব্যয় করেন। তার মানে এখানে একজন লোকের সাপ্তাহিক আয় ব্যয়ের হিসাবটা দেওয়া আছে। তার মানে সে ইনকাম করে কত? সে ইনকাম করে সপ্তাহে 1250 টাকা আয় করে এবং 1000 টাকা খরচ করে। তার মানে সে কিছু টাকা সেভ করে, তাই না? তো বলছে তার সঞ্চয়ের সঙ্গে তার আয়ের অনুপাত কত। তার মানে দেখেন অনুপাত চাইছে কিসের? তার সঞ্চয়ের সঙ্গে আয়ের অনুপাত। তাহলে সঞ্চয়কে আমরা শোনেন, সঞ্চয়কে আমরা সেভিংস এর এস দ্বারা প্রকাশ করব, সেভিংস, আর আয়কে আমরা ইনকাম দ্বারা প্রকাশ করব, ইনকামের আয়। তার মানে আমাদেরকে S/I বের করতে বলছে, সেভিংস ইস টু ইনকাম। বুঝতে হবে কিন্তু। তাহলে সেভিংস কত টাকা? সেভিংস সরাসরি দেওয়া নাই, আর আমরা জানি সেভিংস পেতে হয় কিভাবে? ইনকাম থেকে যদি আপনি খরচ বাদ দেন সেটাই হলো সেভিংস। আপনার ইনকাম হচ্ছে 5000 টাকা, আপনি খরচ করছেন 4000 টাকা, তার মানে 1000 টাকা আপনার কাছে থেকে গেছে না, ওইটাই আপনার সেভিংস। তাহলে সেভিংস কিভাবে পেতে হয়? সেভিংস পেতে হয় ইনকাম থেকে খরচ বাদ দিলে সেভিংস পাওয়া যায়। তার মানে এই কোশ্চেনে সেভিংস কত? এই যে সেভিংস কে এস দ্বারা প্রকাশ করতেছি। সেভিংস হচ্ছে ইনকাম হলো 1250 মাইনাস খরচ হচ্ছে এক্সপেন্ডিচার কত? 1000। তার মানে 250 টাকা হচ্ছে তার সেভিংস। আর ইনকাম তো কত দেওয়া আছে? ইনকাম হচ্ছে 1250 টাকা ইনকাম। এখন অঙ্কে আমাদের নির্ণয় করতে বলছে কি? সঞ্চয়ের সঙ্গে আয়ের অনুপাত। তার মানে সঞ্চয় থাকবে উপরে আর আয় থাকবে নিচে। তার মানে সেভিংস ইস টু ইনকাম। তাহলে সেভিংস হচ্ছে 250 টাকা আর ইনকাম হচ্ছে 1250 টাকা। এটা ক্যান্সেল। এই 25 দিয়ে 125 কাটা যায়, 25 অক্ষে 25 আর 5 25 এ 125। তাহলে উপরে 1 নিচে 5, দ্যাট মিন্স 1:5। 1:5, 1:5। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে কি বলছে দেখেন। এই যে এই সব জায়গায় ধরা খেয়ে যায় মানুষ, হ্যাঁ, একটু সাবধান হতে হবে, বি কেয়ারফুল। বলছে এক ব্যক্তির মাসিক আয় 2000 টাকা এবং বাৎসরিক ব্যয়, ওটা আয় না বাৎসরিক ব্যয়, ওখানে একটু মিসিং আছে, এটা ঠিক করবেন। এবং বাৎসরিক ব্যয়, এটা হলো বাৎসরিক আয় না বাৎসরিক ব্যয়, এখানে একটু ভুল হয়েছে, এটা কারেকশন করবেন। এটা হবে বাৎসরিক ব্যয়। বাৎসরিক ব্যয়, ঠিক আছে? তাহলে একজন ব্যক্তির মাসিক আয়, তার মানে এই 2000 টাকা হলো তার মাসিক আয়, মান্থলি ইনকাম, হ্যাঁ, আর এই বাৎসরিক ব্যয় হচ্ছে 18,000 টাকা। অনেকে বলবেন যে ভাই মাসিক আয় দেওয়া আছে, তাহলে এখানে বাৎসরিক ব্যয় কেন দেওয়া আছে? কোনো সমস্যা নাই। বলছে ওই ব্যক্তির মাসিক জমা, মাসিক আয়ের কত শতাংশ? এই জমা মানে ইনকাম, জমা মানে সেভিংস, সেভ মানে জমা করা না, সেভ মানে কি সঞ্চয় করা না, মানে জমা করা না, জমানো না, সেভিংস। এই জমা মানে হচ্ছে সেভিংস, হ্যাঁ। আচ্ছা, না আপনি প্র্যাকটিস করলে আপনার কাছে অবশ্যই সহজ মনে হবে, কঠিন না, ঠিক আছে? ওই ব্যক্তির মাসিক জমা মানে মাসিক সেভিংস, মাসিক আয়ের কত অংশ? এই অংশ মানে এই মাসিক সেভিংসটা মাসিক আয়ের কত অংশ, মানে অনুপাত চাইছে, অনুপাত চাইছে, বুঝতে হবে। সরাসরি বলছে না যে মাসিক জমা এবং মাসিক আয়ের অনুপাত কত, কত অংশ মানে অনুপাত। কোন একটা রাশি আর একটা রাশির কত অংশ, কত গুণ, এটা বের করতে হলে অনুপাত করতে হয়, প্রথমে বোঝাইছিলাম।
এদিকে তাকান, একটা রাশি, একটা সংখ্যা আর একটা সংখ্যার কত অংশ বা কত গুণ, এটা বের করতে গেলে অনুপাত করতে হয়। তার মানে এখানে বলছে তার মাসিক জমা মাসিক আয়ের কত অংশ, তার মানে হচ্ছে মাসিক জমা আর মাসিক আয়ের অনুপাত কত, সরাসরি অনুপাত না বলে বলছে কত অংশ। যখন কোথাও বলবে কত অংশ, তখন আপনাকে অনুপাত করতে হবে। কথা কি বুঝছেন? তাহলে আমরা কি করব, অঙ্কে এখন মাসিক জমা মানে মান্থলি জমা, মাসিক আয়ের শতকরা কত অংশ। এখন প্রশ্ন হলো, এই যে দেখেন মাসিক আয় হচ্ছে, দেখেন মাসিক আয় কত, মাসিক আয় ইজ ইকুয়াল টু 2000 টাকা। এখন আমার মাসিক জমা কত, এটা বের করতে গেলে তো মাসে কত টাকা ব্যয় হয় সেটা লাগবে। এদিকে তাকান, মাসে কত ব্যয় হয় সেটা লাগবে, কিন্তু কোশ্চেনে হ্যাঁ এই এক্সট্রা অঙ্কগুলোর যেগুলো করাচ্ছি এগুলোর পিডিএফ দিয়ে দিব, এগুলোর পিডিএফ দিয়ে দিব, সমস্যা নেই। এই যে এক্সট্রা যেগুলো করাচ্ছি এগুলোর পিডিএফ দিয়ে দিব, এখানে যেভাবে সিরিয়ালি আছে পিডিএফে ওইভাবে সিরিয়াল দেওয়া থাকবে, টেনশন করেন না, দিয়ে দিব। আচ্ছা, বাৎসরিক ব্যয় দেওয়া আছে 18,000 টাকা, কিন্তু আমার তো মাসিক সেভিংস বের করতে বলছে। তাহলে মাসিক সেভিংস আমি কেমনে বের করব? মাসিক ইনকাম থেকে মাসে কত টাকা ব্যয় হয় সেটা বিয়োগ করতে হবে, কিন্তু এখানে ব্যয়ের পরিমাণ দিয়ে আছে বাৎসরিক ব্যয়। তাহলে বছরে কত মাস? 12 মাস। তার মানে এই 18,000 টাকা হচ্ছে 12 মাসে ব্যয় হয়। তাহলে এই 18,000 টাকা দিয়ে টাকাকে যদি আমি 12 দিয়ে ভাগ করি তাহলে কি মাসিক ব্যয় বেরোবে না? তার মানে এখানে সরাসরি প্রতি মাসে কত টাকা ব্যয় হয় দেওয়া নাই, বাৎসরিক ব্যয় দেওয়া আছে। এই বাৎসরিক ব্যয়কে 12 দিয়ে ভাগ করে মাসিক ব্যয় বের করতে হবে, ঠিক আছে? তাহলে মাসিক ব্যয় ইজ ইকুয়াল টু কত হবে? 18,000 কে কি করব? 12 দিয়ে ভাগ। ওকে, তাহলে 12, এদিকে তাকান, 18-র মধ্যে 12 যায় একবার, 18-র মধ্যে 12 যায় একবার, তাহলে 18 থেকে 12 বিয়োগ হলে 6 থাকে, 6-এর পরে 0 মানে 60, 12 দিয়ে 60 কে যায় 5 বার, 5 12-তে 60, তারপরে 2, এই দুইটা শূন্য দিয়ে দুইটা শূন্য ক্যান্সেল, 5 দিয়ে 5-এর মধ্যে যায় একবার, 5 দিয়ে 20-এর মধ্যে যায় 4 বার, তাহলে উপরে 1 নিচে 4, তার মানে 1:4, 1:4। ক্লিয়ার বিষয়টা? 1:4। জি, প্রশ্ন উঠাই করাই ভালো। খাতায় যারা নোট করে তারা যারা প্রশ্ন না উঠায় করতেছে, এটা একটা বিড়ম্বনা। প্রশ্নটা খাতায় তুললে একটু সময় লাগলেও যা হচ্ছে একবারেই হয়ে যাচ্ছে, আর ঝামেলা থাকবে না কখনো। ওকে, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে কি বলছে দেখেন, করিম ও রহিমের বেতনের অনুপাত হচ্ছে 7:5। দেখেন এখানে দুইজন ব্যক্তি, করিম ও রহিম, রহিম, এদের বেতনের অনুপাত 7:5। করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা 400 টাকা বেশি। করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা 400 টাকা বেশি। তার মানে এই 400 টাকা হচ্ছে করিমের বেতন এবং রহিমের বেতনের মধ্যে যে পার্থক্য, ডিফারেন্স। ওকে, ডিফারেন্সটা হচ্ছে 400 টাকা। আচ্ছা, বলছে রহিমের বেতন কত? রহিমের বেতন কত? আচ্ছা, আমরা কি একটা জিনিস বলতে পারি, এই করিমকে আমি কে দ্বারা প্রকাশ করলাম আর রহিমকে আমি আর দ্বারা প্রকাশ করলাম, তাহলে করিম ও রহিমের বেতনের অনুপাত 7:5, তার মানে k/r = 7:5, ঠিক আছে কিনা? তাহলে কি আমি বলতে পারি যে করিমের বেতন হচ্ছে 7-এর সাথে x গুণ করে 7x, আর রহিমের বেতন হচ্ছে 5-এর সাথে x গুণ করে 5x। প্রশ্নে বলা আছে করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা 400 টাকা বেশি, তার মানে 400 টাকা হচ্ছে এই করিমের বেতন আর রহিমের বেতনের পার্থক্য। তাহলে প্রশ্ন মতে 7x - 5x = 400। তাহলে 7x - 5x মানে টুয়াইস x = 400। এইবার x বের করতে হলে এই 2 এই পাশে গুণ আছে, ওই পাশে যে ভাগ হবে, তাহলে x = 400 ডিভাইডেড বাই 2, তাহলে x = 200। তাহলে x এর ভ্যালু 200। এখন আমাদের নির্ণয় করতে বলছে কি রহিমের বেতন। তাহলে রহিমের বেতন মানে এই যে এইটা মানে আসলে এই যে 5x, তাহলে অতএব রহিমের বেতন r = কি 5x না? তাহলে 5x, তাহলে 5 * x এর ভ্যালু 200, তাহলে 5 দুগুণ হচ্ছে 10, আর পরে দুইটা শূন্য, 1000 টাকা। 1000 টাকা। ওকে, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কি বলছে? দেখেন, বলছে রাবু ও জামালের, রাবু না বাবু, না রাবুই তো লেখা আছে সব জায়গায়, তার মানে রাবুই হবে। আচ্ছা, যাই হোক, রাবু ও জামালের মাসিক বেতনের অনুপাত 7:5। তার মানে এখানে দুইজন ব্যক্তি, একজন হচ্ছে রাবু, একজন হচ্ছে জামাল, এবং দুইজনের মাসিক বেতন একত্রে 24,000 টাকা।
তার মানে এই রাবু এবং জামাল এদের বেতনের অনুপাত, এই যে বেতনের অনুপাত হচ্ছে 27:5 মাসিক বেতনের অনুপাত, আর এই দুইজনের মাসিক বেতন একত্রে 24,000 টাকা। তার মানে এই 24,000 টাকা হলো ওই দুইজনের মাসিক বেতনের সমষ্টি। ওকে ফাইন। তার মানে এই 24,000 টাকার সাহায্যে, এই 24,000 টাকা থেকে এই অনুপাতের সাহায্যে আমরা কি বের করে ফেলতে পারবো না যে রাবুর বেতন কত, জামালের বেতন কত? এটা কিন্তু আমরা বের করে ফেলতে পারবো, এটা কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। এবার বলছে 1 বছর পরে, 1 বছর পরে রাবুর বেতন 500 টাকা এবং জামালের বেতন 350 টাকা বৃদ্ধি পেল। তার মানে 1 বছর পরে, তাহলে প্রথমে তাদের বেতন ছিল হচ্ছে মোট 24,000 টাকা এবং এই বেতনের অনুপাত ছিল 27:5। এবার 1 বছর পরে রাবুর বেতন 500 টাকা বেড়ে গেছে, জামালের বেতন 350 টাকা বেড়ে গেছে। ওকে, এইবার বলছে তাহলে 1 বছর পর তাদের মাসিক বেতনের অনুপাত কত? তাহলে তাদের মাসিক বেতনের অনুপাত চাইছে, কিন্তু 1 বছর পরে, তাহলে 1 বছর পরে যদি বেতনের অনুপাত বের করতে হয়, তাহলে 1 বছর পরে তাদের বেতন কত হয়েছে সেটা বের করতে হবে। তাহলে প্রথমে আমরা বের করবো কি জানেন? প্রথমে আমরা বের করবো এই যে 24,000 টাকা, এই 24,000 টাকার মধ্যে, এই 24,000 টাকার মধ্যে রাবুর বেতনও ছিল, জামালের বেতনও ছিল। তাহলে রাবু হচ্ছে আর জামাল হচ্ছে যে, রাবু ইস্টু জামাল ইজ ইকুয়াল টু কত? 7:5 ছিল। তাহলে এই 24,000 টাকা হচ্ছে দুইজনের বেতনের সমষ্টি, মাসিক বেতনের যোগফল। তাহলে রাবুর বেতন কিভাবে বের করব? তাহলে রাবুর অনুপাত 7 যাবে উপরে, নিচে হলো অনুপাতের রাশিগুলোর যোগফল। 7 আর 5 কত? 12 ইন্টু এদের দুইজনের মোট অ্যামাউন্ট হচ্ছে 24,000। তাহলে 24,000 দ্বিগুণ 12 দিয়ে 24-এর মধ্যে যায় 2 বার, আর 3টা শূন্য বসে গেল, মানে 2,000। 7 দুগুণী 14 আর 3টা শূন্য, 14,000 টাকা। 14,000 টাকা, তার মানে রাবু পাইছে 14,000 টাকা। এখন তাহলে জামাল কত পাবে? জামাল এই 24,000 থেকে রাবুর বেতন 14,000 বাদ দিলেই তো জামালের বেতন। তাহলে অতএব জামাল পাবে 24,000। রাবুর বেতন হবে আগের 14,000 এর সাথে 500 যোগ হবে, আগের 14,000 এর সাথে 500 যোগ হলে 14,500। ওকে, আর জামালের বেতন কি হবে? জামালের বেতন ছিল 10,000 আর পরে হচ্ছে 350, তার মানে 10,350 টাকা হবে। ঠিক আছে কিনা? এইবার বলছে 1 বছর পরে তাদের অনুপাত, তার মানে 14,500 আর 10,350 এর অনুপাত। তাহলে অতএব 1 বছর পরে রাবু ইস্টু জামাল, 1 বছর পরে রাবু ইস্টু জামাল ইজ ইকুয়াল টু, রাবু যাবে উপরে মানে 14,500 আর জামাল হচ্ছে 10,300। এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল। 5 দিয়ে কাটা যায়, কারণ এখানে লাস্টে 5 আছে, এখানে লাস্টে 0 আছে। 5 দ্বারা কাটা যায়, বোঝা যাচ্ছে। 5 দিয়ে কাটলে 5 দুগুণী 10। এদিকে তাকান, অনেকে ভুল করে। 5 দুগুণী 10, 5 দুগুণী 10। ঠিক আছে, এরপরে 3-এর মধ্যে 5 যায় না, তাই একটা শূন্য বসাতে হবে কিন্তু। তারপরে 3-এর পরে 5, 35, মানে 5 সাথে 35। বুঝছেন? অনেকে লেখে এরকম 5 দুগুণী 10, তারপরে যায় না 35, 5 সাথে 35, 27 মেরে দিবে, বিপদ। তাহলে 5 দিয়ে 207 বার। এবার 5 দিয়ে এখানে যাবে, 5 দুগুণী 10, থাকলো 4, 4-এর পরে 5 মানে 45, 5 9 45 আর একটা শূন্য, 290। তার মানে 290:207, 290:207। আমার ভুল হলো কোথায় বলেন? আমার ভুলটা কোথায় হলো বলেন তো, আমি নিজে বুঝতে পারছি না। 290:207 আমার তো এরকমই আসতেছে, কি অবস্থা? নেটওয়ার্ক সমস্যা কোথায় আমার এখানে? কি বলেন, ভুল হয়েছে কোথায়? আমি তো ভুল পাইলাম না, আমার তো ঠিকই আছে মনে হচ্ছে এখানে তো। আমি দেখতে পাচ্ছি ঠিকই, নেটওয়ার্কে তো ঠিকই আছে মনে হচ্ছে, সিগন্যাল যাচ্ছে, ঠিকই দেখাচ্ছে। অঙ্কের উত্তর কেন আপনারা আলাদা বলছেন, আমি তো সেটা বুঝতে পারছি না। দাঁড়ান একটু আমি দেখে দিচ্ছি। উত্তর লিখে রাখাই উচিত ছিল আমার, আর এক ভুল করছে, উত্তর লিখে না রেখে। একটু দাঁড়ান, এই 290:207 তো উত্তর দেওয়া।
এটাই তো আসছে, এটাই 290:260 আছে উত্তর। কনফিউজ করেন না আমাকে, হ্যাঁ, ক্যালকুলেশন করে যা আসছে ঠিকই আছে। আপনারা অঙ্কটা বুঝছেন আশা করছি। হ্যাঁ, এখন নেটওয়ার্ক ঠিক আছে কি? 10,300 হবে যোগ করে। কেন 10,300 হবে? 350 টাকা বাড়লে 10,300 কেমনে হয়? আগে ছিল 10,000, আর বাড়ছে 350, তাহলে 10,300 কেমনে হয়? 10,350 তো হয়। সিগন্যাল কি এখন ঠিক আছে? এখন ঠিক আছে? অন্যরা যারা দেখছেন প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করেন তো, সিগন্যাল ঠিক আছে কিনা এখন। আমি কিন্তু ক্লিয়ারই দেখতে পাচ্ছি, আমার এখানে একবারও সমস্যা হয়নি। আমার সামনেও কিন্তু একটা মোবাইল আছে। হ্যাঁ, এবার যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আর এমনিতেই কিন্তু ইন্টারনেটের 25% স্পিড কমাই দিছে, মেবি 25% না কত পার্সেন্ট শুনলাম। হ্যাঁ, কমাই দিছে, সব জায়গায় সমস্যা। আচ্ছা, এবার দেখেন এই কোশ্চেনটা সলভ করি। মেহের ও আজিজের মাসিক বেতনের অনুপাত 7:5 এবং তাদের মাসিক বেতনের সমষ্টি হচ্ছে 12,000 টাকা। দ্রুত করে ফেলেন এই অঙ্কটা। 12,000 টাকা। তাদের বার্ষিক বর্ধিত বেতন যথাক্রমে 200 এবং 150 টাকা হলে 1 বছর পর তাদের বেতনের অনুপাত কত হবে? আচ্ছা, করে ফেলেন এটা। মেহের ও আজিজের মাসিক বেতনের অনুপাত 7:5 এবং তাদের মাসিক বেতনের সমষ্টি 12,000 টাকা। তাদের বার্ষিক বর্ধিত বেতন যথাক্রমে 200 টাকা এবং 150 টাকা হলে 1 বছর পর তাদের বেতনের অনুপাত কত হবে? দেখেন এইখানে এই যে 7:5 এটা কিন্তু মাসিক বেতনের অনুপাত, মাসিক, এই যে, আর এই যে এই সমষ্টিটা কিন্তু মাসিক বেতনের সমষ্টি। দেখেন মাসিক বেতনের সমষ্টি, আর অনুপাতটা চাইছে কিন্তু 1 বছর পর। 1 বছর পর তাদের অনুপাত কত হবে? এখানে কিন্তু জিনিসটা খেয়াল রাখতে হবে। দেখেন তাহলে এই যে কে মেহের এবং আজিজ, তাহলে মেহের ইস টু আজিজ কত? 7:5। তাহলে মেহেরের বেতন আমি কেমনে বের করব? মেহেরের অনুপাত 7 উপরে, নিচে হচ্ছে 7 5 12, আর এদের যোগফল হচ্ছে 12,000। এই 12 দিয়ে 12-র মধ্যে যাবে একবার, আর 3টা শূন্য, মানে 7,000 টাকা। এই 7,000 টাকা কি 1 মাসের বেতন? একে এখন 12 দিয়ে গুণ করতে হবে, তাহলে 1 বছরের বেতন বেরোবে। বুঝেন? কিন্তু 12 দিয়ে গুণ, তার মানে মেহের ইজ ইকুয়াল টু 7,000 গুণ 12, 7 12-তে 84,000 টাকা বার্ষিক বেতন। কেন? কারণ আমাদের অনুপাত চাইছে 1 বছর পরে তাদের বেতন কত হবে। তাহলে 1 বছর পরে। এই যে 12 দিয়ে কেন গুণ করছি বলেন তো? এটা হলো মাসিক, এটা মাসিক। হ্যাঁ, এবার আজিজের বেতন কত হবে? আজিজের মাসিক বেতন, টোটাল বেতন ছিল দুইজনের 12,000। এই 12,000 টাকা থেকে মেহেরের 1 মাসের বেতন 7,000 বাদ দেন, তাহলে 12,000 মাইনাস 7,000 ইজ ইকুয়াল টু 5,000। এই 5,000 হচ্ছে মাসিক বেতন। তাহলে একে যদি 12 দিয়ে গুণ করি, তাহলে 5 12-তে 60,000। ওকে, এইবার 1 বছর পরে তাদের কিন্তু বেতন আবার বাড়ছে, বর্ধিত বেতন যথাক্রমে। তার মানে 200 টাকা বাড়ছে মেহেরের, 150 টাকা হচ্ছে আজিজের। তাহলে 1 বছর পর, 1 বছর পর তাদের বেতনের অনুপাত। এক বছর পর। আচ্ছা, এখানে না, সমস্যা নাই, প্রবলেম নাই। 1 বছর পর তাদের মাসিক বেতনের অনুপাতিত বের করতে হবে। 1 বছর পর তাদের কি করতে হবে? মাসিক বেতনের অনুপাতিত বের করতে হবে, তাই না? তার মানে এই 12,000 টাকা থেকে মোট 1 বছর পর তার মোট বেতনের অনুপাত বের করতে বলেনি, যে বার্ষিক 1 বছর পরে কত হবে। কথা বুঝেন? তাহলে এই যে 200 টাকা যে বাড়ছে প্রতি মাসে, মানে 1 বছর পরে সে প্রতি মাসেই 200 টাকা করে বেশি পাবে। আচ্ছা, এখান থেকে আজিজের বেতন কত আসবে? আজিজের মাসিক বেতন কত আসবে? এই 12,000 থেকে 7,000 বাদ দিলে 5,000 টাকা। আচ্ছা, এখন এক বছর পর এদের মাসিক বেতন, 1 বছর পর তাদের মাসিক বেতন, তাহলে মেহেরের কত হবে? মেহেরের ছিল 7,000 আর বাড়ছে 200 টাকা, তার মানে 7,200 টাকা। আর আজিজের কত হবে? ছিল 5,000 আর বাড়ছে হলো 150 টাকা, তাহলে 7,150 টাকা। এইবার 1 বছর পর তাদের মাসিক বেতনের অনুপাত চাইছে। কথা কি বুঝছেন? অতএব 1 বছর পর তাদের বেতনের অনুপাত, তাদের
বেতনের অনুপাত। তাহলে মেহের ইস টু আজিজ, তাহলে মেহের উপরে, মেহের মানে 7,200 টাকা উপরে আর 5,150 টাকা নিচে। এই শূন্য ক্যান্সেল, 5 দিয়ে কাটা যাবে, 5 দিয়ে কাটলে 5 10 50, তারপরে থাকলে 1, 1-এর পরে 5 মানে 15, 3 5 15। 5 দিয়ে কাটলে দেখেন 5 14 70, 5 14 70 থাকলো 2, 2 এর পরে 0 মানে 20, 4 5 20, 4 5 20, তার মানে 144:103, 144:103 আছে, এই যে 144:103। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, আমি প্রথমে যেটা করালাম ওটা কিন্তু একটু ওটা ভুল হয়েছে, যে মাসিক বেতন বের করে তাকে 12 দিয়ে বার্ষিক বেতন বের করছি না, 1 বছর পর তাদের মাসিক বেতনের অনুপাত কত সেটা চাইছে। তার মানে আমার মাসিক বেতন দিয়ে অঙ্ক হয়ে যাবে, বার্ষিক বেতন লাগবে না। বাফার হচ্ছে কখনো কখনো। সবারই কি একই অবস্থা? নেটওয়ার্কের প্রবলেম কি সবারই? এই অঙ্কটা বুঝছেন কিনা বলেন তো, একটু যারা লাইন আছেন প্লিজ একটু দ্রুত বলেন, এই অঙ্কটা বুঝছেন কিনা? আমি প্রথমে আমি বার্ষিক, দুইজনের বার্ষিক বেতন বের করে মানে অনুপাত করতে গেছিলাম না, এটা হচ্ছে 1 বছর পর তাদের মাসিক বেতন, মেহেরের বাড়বে হচ্ছে 200, ওর হচ্ছে 150 বলছে, তাহলে 1 বছর পর তাদের মাসিক বেতনের অনুপাত কত। তার মানে আমরা প্রথম অংশ থেকে প্রাথমিক অবস্থায় তাদের এক একজনের মাসিক বেতন কত ছিল বের করব, পরে বর্ধিত মাসিক বেতনটা যোগ করে দিব। আচ্ছা, এবার যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে কি বলছে? পরবর্তী প্রশ্নে বলছে, দেখেন পরবর্তী প্রশ্নে বলছে এক খণ্ড রশিকে 3:4 অনুপাতে কর্তন করা হলো। তার মানে আপনার কাছে একটা রশি আছে। আচ্ছা, আপনার কাছে একটা রশি আছে, সেই রশিকে 3:4 অনুপাতে কর্তন করা হলো। বৃহত্তম অংশ 12.8 মিটার হলে ক্ষুদ্রতম অংশ কত? তার মানে আপনার কাছে একটু তাকান, আপনার কাছে একটা রশি আছে, একটা দড়ি, সেই দড়িটাকে আপনি 3:4 অনুপাতে কাটছেন। এই যে একটা দড়ি, এটা একটা দড়ি, এটা একটা দড়ি, এই দড়িটাকে আপনি 3:4 অনুপাতে কাটছেন। তার মানে একটা অংশের অনুপাত হচ্ছে 3 অনুপাত আর একটা 4 অনুপাত। তাহলে কি আমি ধরতে পারি যে ধরি এই ক্ষুদ্রতম অংশ কোনটা? এই 3 অনুপাত যেটা সেটা ক্ষুদ্রতম অংশ, এই 4 অনুপাত যেটা সেটা বৃহত্তম অংশ। এই 3 অনুপাত যেটা সেটাকে আমি ধরলাম তার দৈর্ঘ্য 3x, আর এটা এই পরের অংশের দৈর্ঘ্য ধরলাম 4x, মানে একটা অংশের দৈর্ঘ্য 3x আর একটা অংশের দৈর্ঘ্য 4x। এবার অঙ্কে বলছে যে বৃহত্তম অংশ হচ্ছে 12.8 মিটার, এই যে 12.8 মিটার হচ্ছে বৃহত্তম অংশ। তাহলে বৃহত্তম অংশ বলতে 4 অনুপাত মানে 4x। তাহলে প্রশ্ন মতে 4x, এই 4x ইজ ইকুয়াল টু হচ্ছে 12.8। এইখান থেকে আমরা x এর মান বের করে ফেলবো। তাহলে x ইজ ইকুয়াল টু 12.8 ডিভাইডেড বাই 4। তাহলে x ইজ ইকুয়াল টু 3 4 12 দশমিক বসাই দিলাম, 4 2 8। তার মানে x এর মান হচ্ছে 3/2। এই x এর মানটা এখন এখানে বসাই দিলে আমাদের ক্ষুদ্রতম অংশের দৈর্ঘ্য আসবে। তাহলে অতএব ক্ষুদ্রতম অংশের দৈর্ঘ্য খুবই সিম্পল। ক্ষুদ্রতম অংশের দৈর্ঘ্য is equal to 3x is equal to 3 into 3.2। তো দশমিক ছাড়া আগে গুণ করেন, তাহলে 3 3 9, 3 2 6, তার মাঝখানে দশমিক 9.6। তাহলে উত্তর হচ্ছে 9.6 আছে অপশনে, 2 নম্বর অপশন 9.6 মিটার, এটা আমাদের উত্তর 9.6 মিটার। প্রথম অংশ থেকে x বের করব, সেই x বসাই দিব। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সটে কি আছে? ক্রিকেট খেলায় বুলবুল, বাশার ও এনামুল সর্বমোট 280 রান করলো। তার মানে এখানে 3 জন ক্রিকেটারের কথা বলছে। 3 জন ক্রিকেটার বুলবুল, বাশার, এনামুল 3 জন মিলে করছে 280, ভালো রান করছে, গুড, প্রায় 3 জন মিলে। আচ্ছা,
বুলবুল ও বাশারের রানের অনুপাত 2:3, তার মানে বুলবুল এবং বাশারের রানের অনুপাত 2:3, বাশার ও এনামুলের রানের অনুপাত 3:2। প্রত্যেকের কে কত রান করলো, প্রত্যেকের কে কত রান করলো, তার মানে 3 জনের রানই বের করতে বলছে। তাইলে দেখেন বুলবুল ও বাশারের রানের অনুপাত দেওয়া আছে। এখন বুলবুলকে আমি বিএল দ্বারা প্রকাশ করলাম আর বাশারকে আমি বি দ্বারা প্রকাশ করলাম। এখন দুইজনই বি, তাহলে তো সেপারেট করতে হবে, তাই বুলবুলকে আমি বিএল দ্বারা প্রকাশ করলাম আর বাশার হচ্ছে বি। এই অনুপাতটা হচ্ছে 2:3। এবার হচ্ছে বাশার ও এনামুল, বাশার ও এনামুলের রানের অনুপাত, তার মানে বাশার ইস্টু এনামুল 3:2। আচ্ছা, এইবার বলছে কে কত রান করলো প্রত্যেকে, এবং 3 জনের রানের সমষ্টি 280। এই যে 280 হচ্ছে এই 3 জন মিলে করছে। এখন আমাকে এই দুইটা অনুপাত থেকে তাদের ধারাবাহিক অনুপাত বের করে ফেলতে হবে। তার মানে বুলবুল, এখানে কমন রাশিকে বি না, বাশার কমন, তার মানে বাশারকে মাঝখানে রাখতে হবে। ঠিক আছে, তাহলে 2:3, 3:2, এই ফাঁকা জায়গায় বসবে 3, এই ফাঁকা জায়গায় বসবে 3। এবার দেখেন এই 3, এই 3, এই 3 কাটা, তাহলে এখানে থাকবে 2, এখানে থাকবে 3, এখানে থাকবে 2। তার মানে বুলবুল ইস্টু বাশার ইস্টু এনামুল ইজ ইকুয়াল টু 2:3:2। ওকে ফাইন। এইবার আমরা কার রান বের করব, এদিকে তাকান। আমরা এখন কার রান বের, যে কোনো একজনের রান বের করলেই হবে। আচ্ছা আমরা বের করি হচ্ছে বুলবুলের রান বের করি। জান বুলবুলের রান বের করবো, তাহলে যার রান বের করবো সেই অনুপাত উপরে, তাহলে বুলবুলের অনুপাত 2 যাবে উপরে, আর নিচে অনুপাতের রাশিগুলোর যোগফল, এই 2 আর 3 5 আর হচ্ছে 2 7 ইন্টু টোটাল রান কত 3 জন মিলে 280। এই 2 দিয়ে 28 এর মধ্যে যাবে, 7 দিয়ে 28 এর মধ্যে 4 বার, 4 7 28 আর একটা 0, আর 40 দুগুণী কত 80। তার মানে বুলবুল করছে 80 রান। এখন বুলবুল 80 রান করছে, আর বাকিগুলো বের করার আগে আমি দেখি যে আসলে বুলবুল যে 80 রান করছে, প্রথমে কিন্তু বুলবুলের রান থাকবে, কারণ নামে বুলবুল আগে। তার মানে প্রথমে আমার 80 দিয়ে শুরু হবে। 80 দিয়ে কোথায়, এখানে প্রথমে 60 বাদ, এখানে প্রথমে 90 বাদ, এখানে প্রথমে 100 বাদ। তার মানে আমার অপশন কিন্তু একটাই আছে, অর্থাৎ সবার রান বের করা লাগলো না, শুধু বুলবুলের রান বের করে উত্তর দিয়ে দিলাম। ক্লিয়ার বিষয়টা? আর যদি প্রথম অপশনে সবগুলো 80 থাকতো, তাহলে তো প্রথম অপশন দিয়ে হতো না, আমাকে আবার পরেরটা বের করা লাগতো। ওকে, আশা করি বুঝছেন, খুবই সিম্পল টাইপের কোশ্চেন। এবার আসছি পরবর্তী প্রশ্নে। দেখেন কি বলছে, একটি ঝুড়িতে 130টি সরি আচ্ছা, x = 280/7। হ্যাঁ, x = 280/7 ওভাবেও করা যাবে, আপনি x ধরেও করা যাবে, সমস্যা নেই। x ধরে বুলবুলের রান 2x, বাশারের রান 3x, এনামুলের রান 2x, এই সবগুলোর যোগফল = 280। ওখান থেকে x এর মান বেরোবে 40, সে 40 বসাই দিলে উত্তর চলে আসবে। ওকে, এবার দেখেন একটি ঝুড়িতে 130টি আম ও পেয়ারা আছে। সবাই একটু মনোযোগ দেন। তার মানে একটা ঝুড়িতে আপনার দুই ধরনের ফল আছে, 130টা, মোট 130টা, তার মধ্যে কিছু আছে আম, কিছু আছে পেয়ারা। ওকে ফাইন। এবং এদের অনুপাত যথাক্রমে 3:2। তার মানে আমের অনুপাত হচ্ছে 3 আর পেয়ারার অনুপাত 2। উক্ত ঝুড়িতে আম ও পেয়ারার অনুপাত 1:1 করতে হলে, 1:1 করা মানে কি, একানুপাত মানে কি জানেন তো, দুইটাই সমান করতে হবে। তার মানে আম যতগুলো আছে পেয়ারা ততগুলো করতে হবে, তাই তো? করতে হলে কমপক্ষে কতটি নতুন ফল যোগ করতে হবে। এখানে একটা ট্রিক্স খাটাই দিছে, কতটি নতুন ফল যোগ করতে হবে, বলে নাই যে কতটি আম যোগ করতে হবে না পেয়ারা যোগ করতে হবে, এটা কিন্তু বলে নাই। অনেকে টেনশন করবে, আচ্ছা আমি আম যোগ করবো না পেয়ারা যোগ করবো। খুবই সিম্পল, যেটা কম আছে সেটা যোগ করবেন। যদি পেয়ারা কম থাকে তাহলে পেয়ারা যোগ করে সমান করতে হবে, যদি আম কম থাকে তাহলে আম যোগ করে সমান করতে হবে, তাই না? ন্যূনতম পক্ষে কতটি, ন্যূনতম পক্ষে মিনিমাম কতটা নতুন ফল, সেই নতুন ফল কি
পেয়ারা না আম, যেটা যোগ করবেন, যেটা কম আছে সেটা যোগ করবেন, সমান করতে হবে। আচ্ছা তাহলে আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এই 130টা যে আম আর পেয়ারা মিলে আছে, এই 130টার মধ্যে কয়টা আম আছে কয়টা পেয়ারা আছে সেটা অ্যানালাইসিস করব। তাহলে টোটাল ফল কত? এই যে ম্যাঙ্গো প্লাস গোয়াভা, এই দুইটা মিলে হলো 130, এবং ম্যাঙ্গো এবং গোয়াভার অনুপাত দেওয়া আছে, ম্যাঙ্গো ইস্টু গোয়াভা কত দেওয়া আছে হচ্ছে 3:2। তাহলে এর মধ্যে ম্যাঙ্গো কয়টা আছে? তাহলে ম্যাঙ্গো বের করবো, তাহলে ম্যাঙ্গোর অনুপাত 3 যাবে উপরে, নিচে অনুপাতের রাশিগুলোর যোগফল 3 আর 2 5 ইন্টু মোট দুইজন মিলে হচ্ছে 130, তাহলে 130 দিয়ে গুণ। এখন এই 5 দিয়ে 130 এর মধ্যে 5 দুগুণী 10 থাকলো 3, 3 এর পরে 0 মানে 30, 5 6 30 মানে 26টা, তাহলে 3 6 18, 3 দুগুণী 6 আর 1 7, 78টা, তার মানে ম্যাঙ্গো আছে 78টা। তাহলে গোয়াভা কত? এই টোটাল 130টা থেকে 78টা বাদ দেন, 78টা বাদ দেন, তাহলে 2 হাতে 1, 7 আর 1 8, 8 থেকে 13 গেলে হচ্ছে 5, 52টা, তার মানে গোয়াভা আছে 52টা। এখন আমাকে কি বলছে যে এই ঝুড়িতে ন্যূনতম পক্ষে কতগুলো নতুন ফল দিলে অনুপাত 1:1 হবে। 1:1 মানে এক অনুপাত মানে আম এবং গোয়াভা সমান হয়ে যাবে। তাহলে আম আছে 78টা, গোয়াভা আছে হচ্ছে 52টা, তাহলে এই দুইটা সমান করতে হলে মানে কি গোয়াভা মানে পেয়ারাও এখন 78টা হতে হবে। তাহলে 78টা পেয়ারা হতে হলে 52টা পেয়ারা আছে, কিন্তু আম আছে 78টা, পেয়ারা আছে 52টা। এখন পেয়ারা সমান করতে হবে না, তাহলে আর কতগুলো দিলে 52 সাথে আর কয়টা যোগ করলে 78 হয়? আম আছে 78টা, পেয়ারাও তো 78টা লাগবে, তাহলে 78টা পেয়ারার মধ্যে 52টা আছে, আর কয়টা দেওয়া লাগবে? তাহলে 78 থেকে 52 বাদ দেন, 78 থেকে 52 বাদ দেন, তাহলে তো পাবেন যে আর কয়টা লাগবে, তাই না? তাহলে 8 থেকে 2 গেলে 6, 7 থেকে 5 গেলে 2, 26টা, তার মানে নতুন 26টা ফল, মানে নতুন করে 26টা ফল যোগ করতে হবে। অঙ্কে বলে নাই পেয়ারা যোগ করতে হবে না আম যোগ করতে হবে, এটা সেন্স থেকে বুঝে নিতে হবে, যেটা কম আছে সেটা যোগ করতে হবে। জি 26টি পেয়ারা। তিন 3:3 কখনোই বলবে না, 3:3 কখনো বলবে না, কারণ অনুপাতের রাশি দুইটাকে সবসময় কিভাবে প্রকাশ করতে হয়? অনুপাতের রাশিগুলোকে সবসময় সর্বনিম্ন আকারে মানে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হয়, কখনো 3:3 বলবে না। 3:3 মানে হচ্ছে 3/3 কেটে কেটে আবার কি 1:1 হয়। কথা কি বুঝছেন? একানুপাত 5:5 বলার তো কোনো সুযোগ নাই, কারণ 5:5 মানে 1:1। নেক্সট, এবার কি বলছে দেখেন, এটা সবাই এই অঙ্কটার দিকে একটু খেয়াল করবেন, খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে এই টাইপটা, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট মনে হয়েছে আমার কাছে। আচ্ছা এবার দেখেন, বলছে 1000 টাকা ক ও খ, এই খর পরে কমা হবে, বুঝছেন? ক ও খ 1:4 অনুপাতে ভাগ করে নেয়। তার মানে এখানে দুইজন ব্যক্তি, এদিকে তাকান প্লিজ, এখানে দুইজন ব্যক্তি, একজন হচ্ছে ক আর একজন হচ্ছে খ। 1000 টাকা এই দুইজন ব্যক্তি কি করছে? 1:4 অনুপাতে দুইজন ভাগ করে নিছে। ওকে ফাইন নিক। এবার বলছে দুইজনে ভাগ করে নেওয়ার পরে ক্ষয়ের অংশ সে মানে কি? সে মানে ওই খ, বুঝতে পারছেন? ক্ষয়ের অংশ সে মানে ওই ক্ষয়ের অংশ সে এবং তার মা ও মেয়ের মধ্যে 2:1:1 অনুপাতে ভাগ করে। মেয়ে কত টাকা পাবে? তার মানে জিনিসটা হলো দুইটা স্টেপে ভাগ হয়েছে। মানে প্রথমে প্রাথমিক স্টেপে অ্যামাউন্ট ছিল 1000, এই 1000 টাকা ক এবং খ 1:4 অনুপাতে ভাগ করছে। ভাগ করার পরে খ যে ভাগটা পাইছে সেই ভাগ বাসায় এসে আবার 3 ভাগ করছে। সেই ভাগটা ক্ষয়ের ভাগটা আবার 3 ভাগ করছে। 3 ভাগ করে নিজের জন্য রাখছে 2 অনুপাত, মাকে দিছে 1 অনুপাত আর তার মেয়েকে দিছে 1 অনুপাত। আমি কি বুঝাইতে পারছি? তাহলে এই অঙ্কটা 2 স্টেপে সলভ করতে হবে। এই 1000 টাকার মধ্যে খ কত টাকা পাইছে সেটা আগে বের করতে হবে, সেই এই খ যে টাকা ভাগে পাবে সেই টাকাকে আবার এই অনুপাতে ভাগ করতে হবে। আমি কি কথা বুঝাইতে পারছি? এবার এদিকে তাকান প্লিজ। তার মানে ক ইস্টু খ ইজ ইকুয়াল টু কত? 1:4। তাহলে আমাকে বলেন তো খ কত টাকা পাবে? যার টাকা বের করতে হয় সেই অনুপাত উপরে, তার মানে 4 যাবে উপরে, নিচে অনুপাতের রাশিগুলোর যোগফল 1 আর 4 যোগ করলে 5 ইন্টু এদের মোট পরিমাণ হচ্ছে ছিল 1000 টাকা, তার মানে 1000 টাকা দিয়ে গুণ। এই 5 দিয়ে 5 100-র মধ্যে যাবে 20 বার আর একটা শূন্য, এই 200 দিয়ে 4 কে গুণ করলে 800। তার মানে খ যে 800 টাকা পাইছে, এই 800 টাকা আবার বাড়ি এসে কি করছে? সে খ নিজে
তার মাদার আর তার হচ্ছে ডটার। এই যে খ ইস টু মাদার ইস টু ডটার, এই যে খয়ের অংশ সে মানে ওই খ নিজে এবং তার মা মানে মাদার আর মেয়ে মানে ডটার, এটা কি হয়েছে 2:1:1 অনুপাতে ভাগ করছে। এইবার বলছে এদের মধ্যে এখন আচ্ছা বলেন তো এই তিনজনের মধ্যে ভাগ হয়েছে কি 1000 টাকা? না, এই তিনজনের মধ্যে ভাগ হবে 100 টাকা, কারণ খ যে 800 টাকা ভাগে পাইছে সেই 800 টাকা এসে এইভাবে ভাগ করছে। কথা বুঝছেন? এখন আমরা বের করবো কাটটা, বলছে মেয়ে কত টাকা পেল, মেয়ে মানে ডটার, তাহলে ডটার কত টাকা পাবে? তাহলে ডটারের অনুপাত যাবে উপরে, ডটারের অনুপাত উপরে, তার মানে 1 যাবে উপরে, আর নিচে অনুপাতের রাশিগুলোর যোগফল 2 আর 1 3 আর 1 4 ইন্টু এই টোটাল অ্যামাউন্ট কত? টোটাল অ্যামাউন্ট হচ্ছে 1000 টাকা। এই 4 দিয়ে না টোটাল অ্যামাউন্ট 1000 কেন? টোটাল অ্যামাউন্ট যে 800 টাকা, 800 টাকা খ যে 800 টাকা পাইছে সেই 800 টাকা, তাহলে 4 দিয়ে 8 এর মধ্যে যাবে 2 বার আর 2টা 0, তার মানে ডি ডটার পাবে হচ্ছে 200 টাকা। ডটার পাবে কত? 200 টাকা। ক্লিয়ার বিষয়টা? 200 টাকা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, মানে এখানে এখন এই 200 টাকা মনে করেন যে কন্যা 200 টাকা পায়, এ আবার তার 2 মেয়ের মধ্যে 2:3 অনুপাতে ভাগ করে দিল সাপোজ, তো বললো যে এই 2 মেয়ে কত টাকা করে পেল, তখন এই 2:3 অনুপাতে আবার এই 200 টাকাকে ভাগ করতে হবে। এখানে 2 স্টেপে ভাগ হয়েছে। এই টাইপের প্রশ্ন আমরা এখন পর্যন্ত সলভ করিনি। এখন পর্যন্ত কি করছি? প্রথমে ভাগ বাটোয়ারা হয়ে গেছে সব, আর এখানে একবার ভাগ হয়েছে সেই জিনিসটা এসে আবার বাড়ি এসে ভাগ হয়েছে। ক্লিয়ার বিষয়টা? নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখেন এই যে এই মজার অঙ্ক, হ্যাঁ মজার অঙ্ক দেখেন, অনেকে মানে উল্টা পাল্টা করে ফেলে অঙ্কটা, অথচ কত সহজ। কি বলছে দেখেন, বলছে 550 গ্রামের একটি কেক বানাতে চিনির 2 গুণ পরিমাণ ময়দা এবং কিশমিশের 1.5 গুণ পরিমাণ চিনি লাগে, ময়দা কতটুকু লাগে? এই অঙ্ক ভাই অনুপাত দিয়ে করব, আমরা অনুপাত দিয়ে করবো। আবার বলছি এই 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ 1.5 গুণ যাই গুণ বলুক না কেন, অনুপাত দিয়ে করবেন। একটাকে x আর একটাকে 2x, x/2 এসব ধরবেন না ভাই প্লিজ, অনুপাত দিয়ে করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা কি বুঝছেন? এবার দেখেন 800 টাকা, আচ্ছা আমার ভুল হয়েছিল, মানে জাস্ট আমি 1000 টাকা লিখে ফেলছিলাম, সরি। হ্যাঁ, তার মানে আপনি একটা কেক বানাবেন, সেই কেকের টোটাল ওয়েট হবে, টোটাল ভর হবে হচ্ছে 550 গ্রাম। ওই 550 গ্রামের যে কেক, ওই কেকের মধ্যে ময়দা থাকবে, ওই কেকের মধ্যে কিশমিশ থাকবে, ওই কেকের মধ্যে চিনি থাকবে। তার মানে কি জানেন, ময়দা, আচ্ছা ময়দাকে আমরা এম দ্বারা প্রকাশ করি, এম, আচ্ছা এম দ্বারাই প্রকাশ করি। হ্যাঁ, ফ্লোর মানে ময়দা, কিন্তু আমি এম দ্বারাই প্রকাশ করবো, এম এ ময়দা। আর কিশমিশকে আমি কে দ্বারা প্রকাশ করব? কে তে কিশমিশ। হ্যাঁ, আর চিনিকে আমি এস দ্বারা প্রকাশ করব, সুগার। আচ্ছা এই কেকের মধ্যে কিন্তু ভাইয়া ময়দা আছে, কিশমিশ আছে, সুগার আছে, এই 3টা ইনগ্রেডিয়েন্টের যোগফল হলো 550 গ্রাম। কথা বুঝছেন কিনা? এই 3টা ইনগ্রেডিয়েন্টের যোগফল হচ্ছে 550 গ্রাম। কথা কি বুঝছেন? তার মানে ময়দা, কিশমিশ, চিনি মিলে হচ্ছে 550 গ্রাম। এখন এই 550 গ্রামের যে কেক, এর মধ্যে চিনির 2 গুণ পরিমাণ ময়দা লাগে। আচ্ছা আমাকে বলেন তো, তাহলে এই লাইন থেকে আমরা কি পাবো? চিনির 2 গুণ পরিমাণ ময়দা। এই লাইন থেকে আমরা কি চিনি এবং ময়দার অনুপাতটা পেয়ে যাবো কিনা বলেন? এদিকে তাকান, চিনি এবং ময়দার অনুপাত পাবো, মানে সুগার ইস টু ময়দা। আমাকে বলেন চিনির 2 গুণ পরিমাণ ময়দা, তার মানে একটা যদি 1 হয় আর একটা 2, এখন কে 2 হবে? যেটার পরিমাণ বেশি সেটা 2, টেনশন করবেন না। তাহলে চিনির 2 গুণ পরিমাণ ময়দা মানে কি? চিনি যা দিবেন ময়দা দিবেন ডাবল, এবং সেন্সও তাই বলতেছে, ময়দা তো একটু বেশি হবে তাই না? তাহলে ময়দা দিব ডাবল, তাহলে ময়দা হবে 2 অনুপাত, চিনি হবে 1 অনুপাত। তাহলে সুগারে হবে 1 আর ময়দাতে হবে 2। আশা করি বুঝছেন। এইবার কিশমিশের 1.5 গুণ পরিমাণ চিনি লাগবে, কিশমিশের 1.5 গুণ পরিমাণ। এদিকে তাকান, তাহলে কিশমিশের 1.5 গুণ পরিমাণ, 1.5 গুণ মানে এই যে দেখেন 1/1, এটা মানে কি? এটা মানে কি 1/1/2 মানে কি? এটা মানে কি? এটা মানে কিন্তু 2 1 2 আর 1 3, মানে 3/2, 3/2। তাহলে কিশমিশের 3/2 পরিমাণ চিনি। তার মানে এখানে জিনিসটা কেমন বলেন তো? কিশমিশের 3/2 পরিমাণ 2 গুণ চিনি, তার মানে চিনি লাগবে কিশমিশের এত গুণ। তার মানে আমি এইভাবে লিখতেছি, দেখেন চিনি মানে সুগার, সুগার হবে কিশমিশ এর 3/2 গুণ। বোঝেন কিনা দেখেন তো, কিশমিশের 3/2 গুণ পরিমাণ চিনি, মানে চিনি হবে কিশমিশের 3/2 গুণ। এই যে এই কথাটা বাংলায় লিখছি। এখান থেকে আমরা সুগার আর কিশমিশের অনুপাত বের করে ফেলবো। তাহলে এটা হলো সুগার কিশমিশ, এর মানে গুণ, নিচে 3/2। কিশমিশ এই পাশে গুণ আছে, কে এই পাশে নিয়ে আসবো, তাহলে কে এই পাশ থেকে এই পাশে আসলে ভাগ হবে, তাহলে এই পাশে এস উপরে, কে এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, আর এই পাশে 3/2।
তার মানে সুগার ইস টু কিসমিস ইজ ইকুয়াল টু 3:2। সুগার ইস টু কিসমিস ইজ ইকুয়াল টু কি 3:2। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। এইবার এটা হলো সুগার ইস টু ময়দা, আর এটা হচ্ছে সুগার ইস টু কিসমিস। ক্লিয়ার? 3:2। এখন এই দুইটাকে কম্বাইন করে, এই দুইটা অনুপাতকে কম্বাইন করে আমরা একটা ধারাবাহিক অনুপাত প্রস্তুত করব। এখানে কমন রাশিকে, কমন রাশি হচ্ছে সুগার, কমন রাশিকে মাঝে রাখতে হবে। তাহলে এটা আমি এইভাবে লিখলাম, ময়দা, সুগার, কিসমিস। কমন রাশিকে মাঝে রাখতে হবে, আবার বলছি কমন রাশি হচ্ছে সুগার। তাহলে সুগার ইস টু ময়দা যদি 1:2 হয়, তাহলে তার মানে সুগারে বসবে 1, তাহলে এখানে বসবে 1 আর ময়দায় হলো 2, বুঝছেন? এই যে। আর সুগার ইস টু কিসমিস 3:2, তার মানে সুগারে হচ্ছে 3, কিসমিসে 2। এই ফাঁকা জায়গায় বসবে হচ্ছে এই 3, এই ফাঁকা জায়গায় বসবে হচ্ছে 1। এবার গুণ করেন, 3 দুগুণে 6:3:2, 6:3:2। এটা কিসের মান? ময়দা ইস টু সুগার ইস টু কিসমিস। এই হলো আমরা ময়দা, সুগার, কিসমিস, মানে এই 550 গ্রামের মধ্যে ময়দা, সুগার আর কিসমিস কি কি অনুপাত আছে সেটা বের করে ফেলছি। আমার কথা কি বুঝছেন কিনা বলেন? ক্লিয়ার আছে কি? মানে সোজা কথা, এই লাইন থেকে আপনি সিনিয়র ময়দার অনুপাত বের করবেন, এই লাইন থেকে সিনিয়র কিসমিসের অনুপাত বের করবেন, তারপরে তাদের ধারাবাহিক অনুপাত প্রস্তুত করবেন। এই 550 গ্রামের মধ্যে ময়দা, সুগার আর কিসমিস 6:3:2 অনুপাতে আছে। এবার বলছে ময়দা কত পরিমাণ লাগবে, তার মানে আমাদের চাইছে ময়দা। তাহলে যারটা বের করবো সেই অনুপাত যাবে উপরে, তাহলে ময়দার অনুপাত মানে 6 যাবে উপরে, নিচে অনুপাতের রাশিগুলোর যোগফল, এই যে এগুলো যোগ করেন, 6 আর 3 9 আর 2 11, আর ইনটু হচ্ছে এই ময়দা, সুগার, কিসমিস মিলে মোট হলো 550 গ্রাম, তাই 550 কে গুণ 11 দিয়ে 55 এর মধ্যে যাবে 5 বার, 5 বার পরে একটা শূন্য, তাহলে 5 6 30 আর একটা শূন্য, 300 গ্রাম। তার মানে ময়দা হলো 300 গ্রাম। এই অঙ্কটা, এইটা হলো সবচেয়ে সহজ মেথড, এটা হলো সবচেয়ে সহজ মেথড। যারা এক্স টেক্স ধরে করতে যায় অবস্থা খারাপ হয়ে যায়। আমি আবার বলছি, এইটা ওইটার তুলনায় এত গুণ অত গুণ, এইগুলো অঙ্ক অনুপাতে করবেন সব। আমি একটু পানির বিরতি নিলাম 10 সেকেন্ড। এখানে অনেকে নাও বুঝতে পারেন, দুইটা অনুপাত মিলে যখন ধারাবাহিক অনুপাত প্রস্তুত করবেন, কমন রাশিকে মাঝখানে রাখতে হবে। এই অনুপাত আর এই অনুপাতে কমন রাশি হলো সুগার, তাই সুগারকে মাঝে রাখছি। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কি বলছে? নেক্সটে বলছে যে যদি A:B, মাঝখানে একটা সাইন আছে, একটু তাকান, এই যে দেখেন, এই যে এই সাইনটা দেখেন, এই সাইনটা হচ্ছে 4টা ডট, এরকম 4টা ডট থাকে দুইটা অনুপাতের, এই পাশে আছে A:B আর এই পাশে আছে কি B:C। এই ডট মানে আসলে এই 4টা ডট দ্বারা বোঝায় এই পাশের অনুপাত আর এই পাশের অনুপাতটা সমান, মানে এই অনুপাতটা এবং এই অনুপাতটা সমান। এরকম অনেক জায়গায় পাবেন। MSK অনুপাতের গুণটা বুঝিনি, কেন বুঝেননি? আপনাকে ওই যে বলছি, আপনি প্রথম ক্লাস করছেন আজকে, আপনি অনুপাতের প্রথম ক্লাস করেননি। অনুপাতের আমি আবার বলছি, যে টপিকের ক্লাস করবেন সেই টপিকের শুরু থেকে ক্লাস করতে হবে। 1 নাম্বার ক্লাসে আমি একটা জিনিস দেখাইছি, সেটা এখানে এসে এক্সপ্লেইন করার সুযোগ নাই। কথা কি বুঝছেন? অনুপাতের 1 নাম্বার ক্লাস থেকে শুরু করবেন, যখন যে টপিক দেখবেন 1 নাম্বার থেকে শুরু করবেন। আচ্ছা, এই 4টা ডটের সিম্বল মানে হচ্ছে এই পাশের অনুপাতটা আর এই পাশের অনুপাতটা কি ইকুয়াল, ব্যাস। তাহলে A:B, B:C। এখানে A ও C এর মান দেওয়া আছে 2 5, A এবং C এর মান দেওয়া আছে 2 5, বলছে B এর মান কত। তাহলে আমরা লিখতে পারি A:B, A:B ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে, B:C। তাহলে A/B ইজ ইকুয়াল টু B/C। এখন আর গুণ করলে কি হচ্ছে, B² ইজ ইকুয়াল টু AC। চাইছে কিসের মান, B এর মান, তাহলে B² ইজ ইকুয়াল টু AC বের হইছে, তাহলে B ইকুয়াল টু √AC। এই A আর C এর মান দিয়ে আছে, A এর মান দিয়ে আছে কত 2 আর C এর মান 5, তাহলে √10 এইভাবে অপশন থাকবে, কারণ 10 এর তো রুট হয় না, √10। তাহলে উত্তর কত, √10, 1 নম্বর অপশন উত্তর। ক্লিয়ার? √10। নেক্সট
মাঝখানে কি কোনো সমস্যা হয়েছিল? কেমন যেন আমার কাছে মনে হচ্ছে ঝামেলা লাগতেছে, উল্টাপাল্টা মনে হচ্ছে সবকিছু আজকে। আচ্ছা এখানে কি বলছে দেখেন, এখানে বলছে যদি কোনো স্কুলের ছাত্রীদের 1/3 অংশ ওই স্কুলের মোট ছাত্রছাত্রীর 1/5 অংশের সমান হয় তাহলে স্কুলটিতে ছাত্র ছাত্রী হবে। এবং অপশনে যেহেতু অনুপাত দেওয়া আছে তার মানে বুঝতে হবে স্কুলে ছাত্রছাত্রীর অনুপাত চাইছে, ছাত্রছাত্রীর কি অনুপাত। এবং বলছে কোন স্কুলের ছাত্রীদের 1/3 অংশ, একটা জিনিস খেয়াল করেন প্লিজ, এটা হলো ছাত্রীদের 1/3 অংশ, ছাত্রীদের 1/3 অংশ মোট ছাত্রছাত্রীর 1/5 অংশের সমান হয় তাহলে স্কুলটিতে ছাত্রছাত্রী হবে, মানে অনুপাত চাইছে। অপশন দেখে বুঝতেছি সরাসরি অনুপাত না বললেও ছাত্রছাত্রীর অনুপাত বের করতে বলছে। তাইলে আমরা ধরে নিচ্ছি যে ছাত্রী আছে, আচ্ছা ছাত্র ইজ ইকুয়াল টু এক্স জন, অনুপাত চাইছে, আমি তো জানি না যে ছাত্র কতজন আছে ছাত্রী কতজন আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি ছাত্র আছে এক্স জন আর ছাত্রী আছে ওয়াই জন। এইবার প্রশ্ন মতে, এই প্রশ্ন মতের লাইনটা বুঝলেই হবে। প্রশ্ন মতে বলছে যে কোন স্কুলের ছাত্রীদের 1/3 অংশ, তাহলে ছাত্রী যদি ওয়াই হয় তাহলে ছাত্রীদের 1/3 মানে এই ওয়াই এর 1/3, ছাত্রীদের 1/3 অংশ মোট ছাত্রছাত্রীর 1/5 অংশের সমান। মোট ছাত্রছাত্রী মানে কি, এই ছাত্র আর ছাত্রীর যোগফল, তার মানে এটা হবে এক্স প্লাস ওয়াই এর 1/5 অংশ। এইটুক বুঝছেন কিনা বলেন, এই লাইনটা বুঝতে হবে, এই লাইনটা বুঝতে হবে। ওকে, তাহলে এর মানে গুণ, তাহলে ওয়াই এর মানে গুণ ওয়াই ইন্টু 1/3 ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই এর মানে গুণ 1/5। এখান থেকে ছাত্রছাত্রীর অনুপাত মানে এক্স ইস টু ওয়াই বের করতে হবে, এক্স ইস টু ওয়াই, এক্স ইস টু ওয়াই ইজ ইকুয়াল টু হোয়াট, এক্স ইস টু ওয়াই মানে এক্স বাই ওয়াই। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে অনেকে আবার উল্টাপাল্টা করে ফেলবে, y/3, এই যে y/3 ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 5। এবার আড়াআড়ি গুণ, এটাতে এটাকে গুণ করলে 5, আচ্ছা আড়াআড়ি গুণ করলে এটা হচ্ছে 3x প্লাস 3y ইজ ইকুয়াল টু 5y। এবার x গুলো এক পাশে নিয়ে যাবো, y গুলো এক পাশে নিয়ে রাখবো, তাহলে 3x ইজ ইকুয়াল টু এই পাশে আছে 5y, এই 3y ওই পাশে গেলে মাইনাস 3y, তাহলে এটা হচ্ছে 3x ইজ ইকুয়াল টু 2y। ওকে, এখন আমাকে যেহেতু x ইস টু y বের করতে হবে তাহলে আমি x আর y কে এক পাশে নিয়ে আসি এখন আবার। তাহলে এই পাশে x আছে, x থাকলো, এদিকে তাকান, এই পাশে x আছে, x থাকলো, এখানে লেখা যাবে না। আচ্ছা তাহলে 3x ইজ ইকুয়াল টু টুয়াইস y, এই যে লাইনের পরে এই পাশে x আছে, x থাকলো, y এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, ওই পাশে 2 থাকলো আর 3 এই পাশে গুণ আছে, এই পাশে যে ভাগ হবে, তার মানে x ইস টু y ইজ ইকুয়াল টু 2:3, x ইস টু y ইজ ইকুয়াল টু 2:3। ক্লিয়ার, x ইস টু y ইজ ইকুয়াল টু 2:3, অর্থাৎ ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 2:3, ছাত্রছাত্রীর অনুপাত 2:3। ক্লিয়ার হয়েছে কিনা বলেন? খুবই সিম্পল। শোনেন, আপনি তো আর পরীক্ষার হলে এসব লিখবেন না, এসব বাংলা লিখবেন না, আপনি মনে মনেই এই লাইন থেকেই মূলত শুরু, এই লাইন থেকেই মূলত শুরু। এখন এই লাইনের পরে তো ভাই, যে এই লাইন করার পরে তো এত কিছু করার দরকার নাই। এটা আমি কেন বুঝাইছি, অনেকে বোঝে না যে ভাই এ তো বোঝাই যাচ্ছে 5 দিয়ে এই পাশে গুণ হবে, 3 দিয়ে ওই পাশে গুণ হবে, কিন্তু অনেকে বুঝবে না, এই জন্য আবার এক লাইন দেখাইছি। হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে। তো আজকে এই পর্যন্তই রাখবো, হ্যাঁ এই পর্যন্তই রাখবো। আমাদের অনুপাত সমানুপাত এখানেই বলা চলে শেষ, 2-3টা অঙ্ক আছে। আর আমাদের পিতা পুত্রের বয়সের যে অঙ্কগুলো আছে, বয়স, হ্যাঁ এই বয়সের অঙ্ক আর এলিগেশন মিক্সার, ঠিক আছে। এলিগেশন, রুলস অফ এলিগেশন নামে একটা টেকনিক আছে যার সাহায্যে কিছু জটিল অঙ্ক, অনুপাতের কিছু জটিল অঙ্ক সহজে করা যায়। ওরকম টাইপের কিছু কোশ্চেন প্রিলিমিনারি পরীক্ষায় আসছে, সেগুলো সলভ করাবো, তাহলে অনুপাত সমানুপাত শেষ হয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত রাখবো। কখন দুইটা মান এক্স ধরবো আর কখন ওয়াই ধরবো, এখানে তো শোনেন, এখানে কি ছাত্রছাত্রীর অনুপাত দেওয়া ছিল, তাহলে এখানে এক দল হলো ছাত্র, এক দল হলো ছাত্রী, তাহলে দুইটাকে কি এক্স ধরা যায়? আগে বোঝেন, দুইটাকে ছাত্র আর ছাত্রীর সংখ্যাকে কি একই ধরা যায়? আর এখানে যদি ছাত্রছাত্রীর অনুপাত দেওয়া থাকতো তাহলে আমি ছাত্রটা ধরতাম 2x, ছাত্রীটা 3x বা ছাত্রটা 5x, যদি তাদের অনুপাত দেওয়া থাকতো কিছু একটা,
এখানে তো ছাত্রছাত্রীর অনুপাত দেওয়া নাই, ওটাই বের করতে বলছে। হ্যাঁ, কথা কি বুঝছে? তাহলে অঙ্কে চাইছে ছাত্র এবং ছাত্রীর সংখ্যার অনুপাত, তাহলে ছাত্রকে আমি এক্স ধরছি, ছাত্রীকে ওয়াই ধরছি, আলাদা ধরতে হবে না ছাত্র, কারণ ছাত্র আলাদা জিনিস, ছাত্রী আলাদা জিনিস, আলাদা ধরতে হবে। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।